গল্প বেপরোয়া ভালোবাসা। লেখনীতে মনা হোসেন। দ্বিতীয় পর্ব। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তিবোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়। তবে শুধু শুধু ঘুম ভাঙেনি, ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ যেন তার পরনের শাড়ির ভাঁজ খুলছে, পেটের দিকে দুটি হাত বিচরণ করছে। হাত দুটো ক্রমশ পেট থেকে উপরের দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারল না, কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় নেয়নি। পরক্ষণে পেটের একপাশে ক্ষীণ ব্যথায় সমস্ত ঘুম উবে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল, কিন্তু পারল না, তার উপর ভারী কিছু চেপে আছে। আদিবা এমনিতেই বিস্ময়ের মধ্যে ছিল, তার মধ্যে তাকে আরও অবাক করে দিয়ে পেটের ডান পাশটাতে কেউ সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয়ে চিৎকার করতে নিল, কিন্তু তার আগেই মুখটা চেপে ধরে এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না। আদি ভাইয়া, আপনি অন্য কেউ হলে খুশি হতি। কথা ঘুরাবেন না। কি করলেন এটা? না বুঝার মতো কিছু করেছি। আদিত্যের অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে। আদিবা কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি, হঠাৎ কারোর অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙেছে। এসব কি ধরনের অসভ্যতা? যখন তখন গায়ে হাত দেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগে মানে কি? ভালো লাগার আলাদা কোন মানে হয় নাকি? লজ্জা বলতে কিছু নেই আপনার? এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন। আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না? আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্তবয়স্করাই করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছে না আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দিবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে। আচ্ছা, প্রতিদিন রাতে দিব, ঠিক আছে। আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। তোর সাবধান বাণী তোর কাছেই রাখো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোর সাথে যা ইচ্ছে তাই করব, তুই চাইলেও করব, না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি সরি, কি হোস তুই আমার? এখন কি সেটাও অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনদিনই বোনের চোখে দেখিনি, দেখতে পারবো না। পাগলের হয়ে গেছেন আপনি। 8 বছর আগেই হয়েছিলাম, যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতেই আদির মুখভঙ্গি বদলে গেল। চোখ দুটি যেন ভিতরের সব রাখো উগরে দিতে চাইছে। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টায় আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসল। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় বলল, ভাইয়া সেদিন। আদিবা পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই আদি তাকে থামিয়ে দিয়ে বলল, শুনতে চাইনি, তোর প্রেম কাহিনী শোনার কোন ইচ্ছে আমার নেই। আপনি ভুল। বললাম না কোন কথা শুনতে চাইনি। উঠে কাপড় ঠিক কর, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে। আমাকেও যেতে হবে। আদিবা, আমাকে রাগাস না, বলে বেরিয়ে গেল আদিত্য। আজব একটা মানুষ, নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল। একটা ছেলে এত বদমেজাজি কি করে হয়? ভাবতে ভাবতে আদিবা শাড়ি ঠিক করতে নিল। কুচি ঠিক করতে যেই আয়নার সামনে দাঁড়ালো, পেটের দিকে কারের দাগ জ্বলজ্বল করে উঠল। আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আদি এসেছে পরে থেকে তাকে নানাভাবে হ্যারেস করে চলেছে, এটা তারেও প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিল। সাথে সাথে বাইরে থেকে আদির গলা ভেসে আসল, আদিবা তোর এখনো হয়নি? একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেলল। বাচ্চা কোলে বেরিয়ে আসতেই আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজন মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকেরই ব্যাপারটা হজম হলো না। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে দেখে আদির মা এগিয়ে এসে প্রশ্ন করলেন, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদির সোজা সাপটা জবাব, আমি নিশ্চয়ই ছোট বাচ্চা নই মা, যে কোথায় যাচ্ছি তার দায়িত্ব দিয়ে যেতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়ার বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছি কাকিম্মি। ভাইয়া বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে, তাই আমি যাচ্ছি, এখনই চলে আসবো। আদি একবার আদিবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। চুপচাপ হাঁটা দিল। আদিবাও পিছন পিছন গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলেই উঠল, রেহানা, তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার? ছেলে তো নিজেই বউ পছন্দ করে নিয়েছে। ভাবি কি বলছেন এসব? আদির সাথে আদিবার তেমন সম্পর্ক নেই। চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছু বলার নেই বোন।
কথাগুলোতে আদির মা বেশ অপমানিত বোধ করলেন। এদিকে ঘড়ির কাঁটা 12 এর ঘর পেরিয়েছে। আদিরা বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে ফিরে আসছিল, হঠাৎ মাঝরাতে গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করল, কি হলো, গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নাম। নামবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামবি নাকি জোর করে নামাতে হবে? আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করল, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতের নিস্তব্ধ রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। বাসায় ফিরে সবার কাছে কি জবাব দিবেন? আমার জবাব আমি দিব। তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যিই আমাকে রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকার ভয় পাই আপনি জানেন, তবুও নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি? থাক তাহলে সারা রাত এখানে, বলে আদি গাড়ি স্টার্ট দিতে নিল। আদিবা ভেবে দেখল এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি, পড়ে কিছু একটা করতে হবে, তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছিস তো? দিচ্ছি দিচ্ছি, নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল, আদিবাও তার ঘরে গেল। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল, সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল, হঠাৎ চুলে টান পড়ল আদিবার। বুঝতে বাকি রইল না কাজটা আদির। উঠে বসল। কি বলবেন বলুন? এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার সাথে ঘুমাতে? আমি পারবো না। আদির মুঠ শক্ত হয়ে এল, চুলে টান পড়েছে। কি করছেন, লাগছে তো। আরে আরে করছেন কি? আদিবার কথায় কান দিল না। আদি চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা শব্দ করবি তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথায় আদিবা কিছুটা ভয় পেল। এই ছেলের মতিগতির কোন ঠিক নেই, যখন যা খুশি করতে পারে। আদি আর কোন কিছু না বলে আদিবাকে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়ে পড়ল। অন্তত একটু সরে শোন প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না, তখন পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবা সারাদিন অনেক দখন গিয়েছে, ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ভাইয়া আমাকে ছাড়ুন প্লিজ। আদি এবার আদিবার আরো কাছে এসে ঘাড়ের চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। কি করছেন? আদির পক্ষ থেকে উত্তর, আসল না, সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই। ভাইয়া আমার কেমন যেন লাগছে, এমন করবেন না, ছাড়ুন। কাক ডাকা ভোরে ঘুম ভাঙল আদিবার। চোখ মেলে তাকাতেই বুঝতে পারল আদি বেশ যত্ন নিয়ে তাকে আগলে রেখেছে। রাতে আদি জোর করে তাকে নিয়ে এসেছিল, তারপর তার সাথে যা যা করেছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা। ভয়াবহ ধরনের রাগ, কিন্তু তার রাগ হচ্ছে না। কেন হচ্ছে না? নিজেকে বার কয়েক প্রশ্ন করেও উত্তর খুঁজে পেল না আদিবা, বরং হুট করে লক্ষ্য করল তার কোন রকম খারাপ লাগা কাজ করছে না, বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে। আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো। ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটিতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন আদিকে ভীষণ শান্ত আর মায়াবী লাগছে। আদিবা আস্তে করে উঠে বসল। ইচ্ছে হলো আদির সিল্কি চুলে একবার হাত বুলিয়ে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে পেরে উঠল না। আদিবা বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে রইল, চোখ ফেরাতে ইচ্ছে হচ্ছে না। আদিকে সে জন্মলগ্ন থেকে দেখছে, কখনো তো এত ভালো লাগেনি। সব সময় ভয় আর জোরতাই থাকতো, আজ হঠাৎ মনে হচ্ছে এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে। আদিবা আদির দিকেই তাকিয়ে আছে, হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হলো, আদিবার ধ্যান ভাঙল। তাড়াতাড়ি এ ঘর থেকে বের হওয়া দরকার, কেউ তাকে এই রুমে দেখলে বিরাট কাণ্ড ঘটে যাবে। কিন্তু আদিবার যেতে ইচ্ছে করছে না। মনের বিরুদ্ধেই বিছানা ছাড়ে উঠল, তারপর পায়ের কাছ থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসল। সারা বাড়িতে পিনপতন নীরবতা, কেউ উঠেনি। আদিবা নিজে থেকেই রান্নাঘরে গেল, যদিও সে কখনো নিজে রান্না করে না। সে শুধু সব কাজ এগিয়ে দেয়, রান্না করে আদির মা, তবে আজ তার রান্না করতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে। যেমন ভাবনা তেমন কাজ, আদিবা রান্না শুরু করে দিল। খিচুড়ি সাথে ইলিশ ভাজা আর গরুর মাংস সাথে ক্ষীর পায়েস।
ধীরে ধীরে বাড়ি সরগরম হয়ে উঠল, সবাই জাগতে শুরু করেছে, আদিবার রান্নাও প্রায় শেষ। সে টেবিলে খাবার দিতে দিতে জুইকে বলল সবাইকে ডেকে আনতে। সবাই এসে টেবিলে বসল, কিন্তু যার জন্য এত আয়োজন সেই আসছে না। আদির মাও এখনো আসেননি। আদিবা এবার অস্থির হয়ে বলল, অরিন আপু, যাও না ভাইয়া আর কাকিমনিকে একটু ডেকে নিয়ে এসো। অরিন একটু হেসে বলল, ঘটনা তো সুবিধের মনে হচ্ছে না, কাহিনী কি? উফ আপু, তুমি যে কি বলো না, কিসের আবার ঘটনা? বুঝেছি বুঝেছি, আর লজ্জা পেতে হবে না, ফিসফিসিয়ে বলে অরিন আদিকে ডাকতে চলে গেল। আদি আর তার মা একসাথেই এসে টেবিলে বসলো। এত সকালে ঘুম থেকে তুলায় আদি বেশ রাগ করেছে, সে অরিনকে ধমকাতে ধমকাতে নিয়ে এসেছে। আদি টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল, আজকে ডেকেছো ডেকেছো, তবে আর কোনোদিন এত সকালে আমাকে আর ডাকবে না। আমি এত সকালে উঠি না, যাই হোক, কি রান্না হয়েছে তাড়াতাড়ি দাও, খেয়ে ঘুমাম। আদি বলতে দেরি হলেও আদিবার দিতে দেরি হয়নি, সে প্লেট এগিয়ে দিল। প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠল, সে আদিবার দিকে তাকিয়ে মিষ্টি হাসল, তারপর খাওয়ায় মনোযোগ দিল। আদির মা খাবার সামনে পেয়ে বলে উঠলেন, বাহ আদিবা, তার মানে তোর মা তোকে সব বলে দিয়েছে? আদিবা অবাক হয়ে প্রশ্ন করল, কি কথা কাকিমনি? এই যে আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেজন্যই রান্না করেছিস তাই না? কথাটা শুনে আদিবা যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক বোধ হয় আদিত্য হয়েছে। কথাটা কানে পৌঁছার সাথে সাথেই আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো। আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল। উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না আদির মায়ের। তিনি যে করেই হোক আদিবাকে এ বাসা থেকে বিদায় করতে চান। আদিবা অসহায় চোখে আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর বুঝার চেষ্টা করল এটাই তার জীবনের নিয়তি কিনা। কেন তার সাথে বারবার এমন হয়? ভালো কিছু করতে গিয়েও ফেঁসে যায়। আদি সব সময় তাকে ভুল বুঝে। আজও বুঝল, অথচ রান্না সে আদির জন্য করেছিল, বরপক্ষের জন্য না। একে একে সবাই খাওয়া শেষ করে চলে যেতে লাগলো। আদির মা আদিবার কাছে এগিয়ে এসে কড়া গলায় বললেন, আদিবা, কোন রকমের ন্যাকামি বা ঝামেলা করবি না, কিছুক্ষণ পর তোর ফুফির ছেলে তোকে দেখতে আসবে, গতকাল পার্টিতে দেখে তোকে পছন্দ করেছে। কিন্তু কাকিমনি, আর কত জ্বালাবি আমাদের, এবার অন্তত মুক্তি দে। আদিবা আর কিছু বলতে পারল না, চুপ করে রইল। সে বিয়ে করতে চায় না, কিন্তু কিছু বলার সাহসও তার নেই। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ চলে আসল। আদিবা অনিচ্ছা সত্ত্বেও তাদের সামনে গিয়ে বসল। সব ঠিকই আছে, আদি এর মধ্যে একবারও নিচে আসেনি, ঝামেলাও করেনি, এমনকি আদিবাকেও নিজের ঘরে ডাকেনি। তবে পুরো বাসায় একটা ঘুমোট ভাব। আদিবা চুপচাপ, সাথে অন্যরাও, কারণ বাসার সবাই মোটামুটি আদির রাগ সম্পর্কে জানে, আর সে যে আদিবাকে ভালোবাসে এ ব্যাপারে সন্দেহ নেই। আদিবাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। আদিবার মন খারাপ লাগছে। কেন লাগছে নিজেকে প্রশ্ন করতেই মন উত্তর দিল, সে অন্য একজনকে ভালোবাসে। এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না, কিন্তু কাকে ভালোবাসে? ভাইয়াকে। এবার আর ভিতর থেকে উত্তর আসল না। আদিবার ভিতরে এক অস্থিরতা কাজ করছে। আচ্ছা, ভাইয়া কি আমায় ভালোবাসে? যদি ভালোই বাসবে তাহলে কেন নিচে আসছে না? এসে কেন বলছে না তিনি আমায় ভালোবাসেন, আমায় বিয়ে করতে চান? তবে কি ভালোবাসে না? না না, তা হতে পারে না। ভালো না বাসলে রাতে আমার সাথে এমন করলো কেন? ভালো না বাসলে কি কাউকে এত কাছে টানা যায়? আমার সারা শরীরে এখনো ভাইয়ার দেওয়া চিহ্ন বিরাজ করছে। আদিবা যখন এসব ভাবছিল, তখন হঠাৎ করেই ঝড়ের বেগে নিচে নেমে আসল আদি, আর কাউকে কিছু না বলে পাত্রপক্ষের সামনে থেকে আদিবাকে টেনে নিয়ে বাইরের দিকে পা বাড়াল। ব্যাপারটা এতই তাড়াতাড়ি ঘটল যে সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল, কেউ কিছু বলার সুযোগ পেল না। যদিও আদিবা এতক্ষণ বাধা দেয়নি, কিন্তু বাসায় বাইরে এসে তার টনক নড়ল, প্রশ্ন করল, ভাইয়া কি করছেন? আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? জাহান্নামে? কোন অসুবিধা? হাতটা ছাড়ুন ভাইয়া, বাসার সবাই হয়তো খারাপ ভাবছে। ভাবুক, তুই কোন সাহসে শাড়ি পরেছিস সেটা বল। কাল তো আপনিই বলছিলেন শাড়ি পরতে। পরে অন্য ছেলেকে দেখাতে বলেছিলাম। শাড়ি পরলেও সমস্যা, না পরলেও সমস্যা, তাহলে আমি পরবটা কি? তুই কিছুই পরবি না? কি? ঠিকই শুনেছিস, তোর কোন জামা কাপড়েই পরার দরকার নেই। আপনাকে এসব কি বলছেন? আমি কখন কি বলি আর কি চাই সেটা আমি নিজেই জানি না, বাদ দে, এখন চল। কোথায় যাব?
গেলেই দেখতে পাবি। কথা না বাড়িয়ে ভাইয়ার পিছন পিছন পোষা বিড়ালের মতো মাথা নিচু করে হাঁটতে লাগলাম। ভাইয়া ড্রাইভ করছে, আদিবা পাশের সিটে বসে আছে। ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বাঁকা হাসি দিয়ে বলল, অনুমান কর দেখি, তবে ভালো কোন কাজে যাচ্ছিস না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। খুব শখ না বিয়ে করার? ভাইয়া আপনি এসব কি বলছেন? আবারও সেই একই ভুল, 8 বছরেও তোর শিক্ষা হয়নি। তবে চিন্তা করিস না, এবার শিক্ষা হবে। ভাইয়া আপনি আমায় ভুল বুঝছেন। বলেই বুঝেছিলাম, তা না হলে আবার সুযোগ দেই। ভাইয়া মাথা ঠান্ডা করুন, তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি সব পারি। আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন তাই না? তবে একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে মারলে আমি আর চুপ থাকবো না, বাসার সবাইকে সব বলে দিব। সেই সাথে রাতে আমার সাথে কি কি করেছেন সেটাও বলবো। বাসায় ফিরতে পারলে তো বলবি। আদিবা এত করে বলার পরেও আদির কোন পরিবর্তন হলো না, সে একমনে ড্রাইভ করছে। হুট করেই আদিবার 8 বছর আগের সেদিনের কথা মনে পড়ে গেল। সামান্য ভুলের জন্য সেদিন আদি তাকে হাত পা বেঁধে মেরেছিল, তারপর সারারাত ছাদে ফেলে রেখেছিল। আজও সেই রডটা ভুলতে পারেনি আদিবা, আজকেও সেই ঘটনার বিপরীত হবে না। আদিবা জানে আদি আজ তাকে খুব মারবে। আদিবা এবার ভয় কেঁদেই ফেলল। আ আজব তো কাঁদছিস কেন? তো কি করব, আপনি আমায় মেরে ফেলতে চাইছেন? শুধু তো চেয়েছি, মেরে তো ফেলিনি এখনো, তাই আপাতত চুপচাপ বসে থাক, যখন মারব তখন কাঁদিস। দেখতে দেখতে গাড়িটা যেন কোন গুহার ভিতরে ঢুকে গেল। চোখ বুলিয়ে বোঝা গেল না এটা সত্যিকারের গুহা না। চারদিকে মাথা উঁচু কাশফুলের গাছ সারি হয়ে দাঁড়িয়ে আছে, তার মাঝখানে সরু একটা রাস্তা। কোন জন্মানবের চিহ্ন নেই, কারণ ফুল গাছে কোন ফুল নেই, কারণ এটা কাশফুলের সিজন না। ফুলের সিজন হলে হয়তো দলে দলে লোকজন থাকতো, কিন্তু এখন নেই। ভাইয়া। আচ্ছা আদিবা, তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দেই কেমন হবে ব্যাপারটা? আদির কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিবার। আদির কোন বিশ্বাস নেই ও যা খুশি করে ফেলতে পারে। ভাইয়া বিশ্বাস করুন, আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। কাকিমনি যা বলেছে শুধু সায় দিয়েছি। সায় দিয়েছি সেটাই বা কম কিসে? তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবি না, তাহলে এত সাহস হলো কি করে অন্য ছেলের সামনে বউ সেজে বসিস? আমার কথাটা একটু শুনবেন প্লিজ। সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না? পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠল আদিবা। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখন ক্লাস টাইম, আর পৃথিবী উল্টে গেলেও আদিত্য কখনো ক্লাস মিস দেয় না, তাহলে এখন সে পার্কে কি করছে? আদিত্যকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদিবা। আজ আর রক্ষে নেই। এমনিতেও আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে, এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নিবে না। আসলে আদিবার কারো সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সেটা যদি কোন ছেলের সাথে হয় তাহলে তো আর কথাই নেই। আদিবা এতক্ষণ যার সাথে বসে ছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে বড়, এমনকি আদিত্যের চেয়েও বড়। কিন্তু তাতে কি, আদিত্য কোন কিছু পরোয়া করার ছেলে নয়। সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে আদিবার হাত পা কাঁপছে। আদিকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। আদিবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাদের পার্কে ছেলে মেয়ে একসাথে বসা যায় না, আপনারা জানতেন না? আদিবা আমতা আমতা করে বলল, ভাইয়া আমি আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম। আপনি বাসায় যান, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। আদিত্যের কথা শুনে আদিবা তাকিয়ে দেখল আদি একা আসেনি, সাথে তার বেশ কয়েকজন বন্ধু আছে। আদিবা বুঝতে পারল খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। আদিবার অবস্থা দেখে পাশের ছেলেটি বলল, পার্ক তো কারোর একার না তাই না? পার্কে যে কেউ আসতে পারে। আসতে বাধা নেই, কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে। নিষেধ করলেই শুনতে হবে। হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কি রুলস থাকবে সেটা আমরাই ঠিক করব। মাস্তানি হচ্ছে? এখনো দুধের হাত পড়েনি আর মাস্তানি করছো? বলেই আদিত্যের কলার টেনে ধরল ছেলেটি। এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই জ্বলে উঠল। আদিবা কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ। কি করছেন এসব? নিলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল,
চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বলে আদিত্য সেখান থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর আসার পরেই রাস্তায় আদিত্যের সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরনো স্মৃতিগুলো মনে হতেই গা শিওরে উঠল আদিবার। এর মধ্যেই নির্জন এক জায়গায় এসে গাড়ি থামল। গাড়ি থেকে নাম। ভাইয়া, আমি মানে। নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে সবুজ অরণ্য, তার পাশেই বয়ে চলেছে ছোট নদী, মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোন ছবি। কিন্তু এসব দেখে নয়নধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয় ভয় আদির দিকে তাকালো আদিবা, উদ্দেশ্য আদির মনের মরিগতি বুঝার চেষ্টা। আদিকে সে কিছু বলতে যাবে তার আগেই আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়া তো, কয়েকটা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা, এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে। কি অদ্ভুতই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে। ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো। এদিকে আদিবার বেশ ভয় লাগছে, কিছুক্ষণ পরেই সে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে। কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা, আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। আদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে, এটাই সুযোগ। চোখের পলকেই সরু রাস্তা ধরে কাশবনের ভিতরে পা বাড়াল আদিবা। আদি যেন তাকে দেখতে না পায়, তাই চোখ বন্ধ করে দিল, এক ছুটার পিছনে তাকায়নি। যেভাবেই হোক পালাতে হবে এখন, এটাই তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক, আদি তার পিছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। এ কি, আমি কোথায় চলে এসেছি? চারদিকে তো শুধু কাশবন, সরু রাস্তাটাই বা কোথায় উধাও হয়ে গেল। চারদিকে চোখ বুলিয়ে গা শিওরে উঠল, এখান থেকে বেরুনোর কোন রাস্তা দেখা যাচ্ছে না, সবদিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করে বুঝতে পারল বেরুনোর কোন রাস্তা নেই। এখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো, কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি, আজ আর রক্ষা নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো, কিন্তু আদির কোন সাড়া শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? আদিবার খুব কান্না পাচ্ছে এবার। নিজেকে আর ধরে রাখতে পারল না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে, বেরুনোর অনেক চেষ্টা করেছে কিন্তু রাস্তা খুঁজে পায়নি, মাথাটা ধরে আসছে। আদিবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল, তখনই হঠাৎ কারো গলা শুনে চমকে উঠল সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা, আরো একটু ছুটাছুটি করে আয়। আদির কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি কিছুটা অবাক হলো, আদিবা তাকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে এটা যেন তার ভাবনার বাইরে ছিল। আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? আদির কথায় বাস্তবে ফিরল আদিবা, তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে ইতস্তত হয়ে বলল, ভাইয়া, আমি মানে। এমন একটা থাপ্পড় মারবো সব কটা দাঁত পড়ে যাবে, কি ভেবেছিলি তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসের সরি? যা না যা, এবার যা, তুই কত দূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না, চলুন বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি। কে বলল? আমি এই রাস্তা চিনি না, তোর পিছন পিছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি, না হলে এখানে বসে কাঁদতে থাক। বলেই আদি হাঁটা দিল, সাথে সাথে আদিবা কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলেও আদি ঘুরে তাকালো না, হন হন করে এগিয়ে গেল, কিন্তু কিছুদূর যাওয়ার পরেই আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে বুঝে, মনে মনে আনন্দ পেল আদি। কিন্তু পরক্ষণেই অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পিষটে জড়িয়ে আছে, ছাড়ার নামেই নিচ্ছে না।
আদি যতটুকু জানে কোন ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে আদিবা না, তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারল কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, ও তাহলে এই ব্যাপার, ফুলটুসি একা আসেনি? লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কিসব বলছেন উল্টাপাল্টা? উল্টাপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকালে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কাইফ তো আপনাকে দিতে হবে। আলবাত দিতে হবে, চিনিস আমরাকে? মেয়ে নিয়ে নষ্টামি করিস আবার গলা উঁচিয়ে কথা বলিস? ও আমরা নষ্টামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন তাই তো? তোর সাহস তো কম না বলেই ছেলেটি এগিয়ে আসল। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করল। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যেই এগিয়ে আসতে চাইল আদি বলে উঠল, আমি জানি ভুল করে ফেলেছি। তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দিব। বলেই আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস যত টাকা আছে সব দিয়ে দিব। বিনিময়ে শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনেই তোর প্রেমিকাকে সবাই ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস আমার গায়ে হাত দিছেই দাঁড়িয়ে কি দেখেছিস মারসালাকে? বলতে বলতেই ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারি এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাত সন্দেহ নেই, কিন্তু আদি সে সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরে চলেছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামানোর চেষ্টা করল। ভাইয়া কি করছেন, ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবা বাধা দিতে যাওয়ার আগে আদিবাকেও আঘাত করে বসল। সে আদিবাকে খেয়াল করেনি, আদিবা ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আহ বলে চিৎকার করতেই আদির হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুঁড়ে দিয়ে বলল, আমি ভালো করেই জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম, যাই হোক আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস। বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি। আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে তাই হাঁটতে কষ্ট হচ্ছে, তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে, তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতেই আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারল না। তবে প্রশ্ন করার আগেই আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না, জানতি না? আচ্ছা, তুই যে বনের ভিতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি পারত, চোখের সামনে তোকে ছিঁড়ে খেত আর আমার সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলি? আদিবা বুঝতে পারল ভুল করে ফেলেছে, তাই কোন উত্তর দিল না। আদি আবার বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর হবে। বলে আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন, এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মিলাতে পারছি না। তোর জন্যে অপেক্ষা করতে থাকি, সে ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবা আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসল। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোন কথা নেই।
আদি রাগ করেছে সন্দেহ নেই, বাসায় গেলে আদিবাকে মার খেতে হবে সেটাও জানে, তাই আদিবা মনে মনে সেটার এই প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আদি ব্রেক চাপল। গাড়ি থেকে নাম। এখানে নামবো। অন্য কোথাও নামার হলে অন্য কোথাও এই বলতাম, তাই না? আদি রেগে আছে তাই কথা বাড়াল না। আদিবা নেমে দাঁড়ালো। নামার সাথে সাথেই আদি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদির কাণ্ডে অবাক হলো আদিবা। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে? এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি তাকে জোর করে নিয়ে এসেছিল, তার কাছে কোন টাকা পয়সা ছিল না। একে তো অচেনা জায়গা, তার উপর হাতে টাকাও নেই। টাকা থাকলে হয়তো রিকশা নিয়ে বাসায় যেতে পারত, কিন্তু এখন কি করে যাবে? কিছু ভাবতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। কিন্তু তাতে কার কি যায় আসে? আদি যে পরিমাণ রেগে আছে আদিবার দিকে একবার ঘুরেও তাকায়নি, চলে গিয়েছে। আদিবা রাস্তায় দাঁড়িয়ে ছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। আদিবা, তুমি এই রাস্তায়? কোথায় গিয়েছিলে? আদিবা তাকিয়ে অবাক হলো। নিলয় ভাইয়া, আপনি? একটা কাজে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? না মানে আমি? যাই হোক, বাসায় যাবে তো নাকি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া, লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোন যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না। তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে। চলো, আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল। তবে তার বুক ধুকপুক করছে, এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতালীয় ভাবে দেখা হবে, কে জানতো? কিন্তু আদি যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কবর দিবে, এতে কোনোরকম সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন নিলয়ের প্রশ্নে ভাবনায় ছেদ পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ, শুনলাম অরিনের এনগেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে? আরে তুমি বিব্রত হচ্ছ কেন? আসলে অরিন কোনদিনই আমায় ভালোবাসেনি, অনেক তো বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও বুঝেনি, তাই আর বিরক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপরেও খোঁজ তো রেখেছেন এত বছর পরেও। কি করব বলো, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। অরিনকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। ভাইয়া, আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। বিয়ে করছে, সুখী হোক, সেটাই চাই। যাই হোক, ছাড়ো এসব, তোমার কথা বলো। কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? ভাইয়া, আমি মাধ্যমিকের পরে আর পড়াশোনা করিনি। মানে কি? কি বলছো এসব? খুব অবাক হয়। প্রশ্নটায় আদিবা বিব্রত হচ্ছে বুঝতে পেরে নিলয় প্রসঙ্গ বদলে বলল, তা বিয়ে কবে করছো? অরিনের পর এবার তো তোমার পালা, দিন কিভাবে চলে যায় তাই না? দেখতে দেখতে বড় হয়ে গেলে। নিলয়ের কথায় আদিবা হাসল। গাড়ি এসে থামল রাস্তার মোড়ে। নিলয় রিকশা ডেকে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর অরিনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া? আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোন ব্যাপার হলো নাকি বোকা মেয়ে? আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাইয়া, আসি তাহলে। আদিবা ফিরে আসবে তখন নিলয় এগিয়ে এসে বেশিস্ততা নিয়ে বলল, আদিবা, যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। নিলয় নিজেই বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না। দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল, তারপর বাসায় উদ্দেশ্যে রওনা হলো। আদিবা বাসায় ঢুকতেই সবাই হুমড়ি খেয়ে পড়ল। আদির মার আগে গজ গজ করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বল তো আদিবা? যে আদি তোকে ছাড়া দুচোখে অন্ধকার দেখে অন্য কিছু যেন চোখে পড়ে না তার। আদির মায়ের কথায় অবাক হলো আদিবা। আদি যে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরেও কি করে আদিবাকেই দোষ দিচ্ছে? শুধু যে আদির মা তা নয়, বাসার সবাই আদিবাকে কথা শোনাচ্ছে। এরা কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? বুঝবার চেষ্টা করলো আদিবা। একে তো আদি তাকে জোর নিয়ে গিয়েছিল, তারপর আবার মেরেছেও। সবচেয়ে বড় কথা, রাস্তায় ফেলে চলে এসেছে। এত কিছুর পর কারো যদি রাগ করার কথা থাকে, সেটা একমাত্র আদিবার। কথায় সে রাগ দেখাবে তা না, সবাই তার উপর রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে। আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে।
সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে, ইচ্ছে করছে মুখের উপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। আদির মা রাগী গলায় প্রশ্ন করলেন, তা গিয়েছিলি তো দুজন ফেরার সময় একা কেন? আদি কোথায়? কথায় মানে? উনি বাসায় আসেননি। ন্যাকামি করিস? তোকে যে 1 মিনিট চোখের আড়াল করে না সে তোকে রেখে একা ফিরে আসবে এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তোরা? কি অঘটন ঘটিয়েছিস? খোদা জানে ছেলেটাকে একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস। আদিবা আর চুপ থাকতে পারল না। কাকিমনি, তুমি এমনভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গিয়েছিলেন সেটা যেন তোমরা কেউ দেখতেই পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন ঠিক সেভাবেই রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন। তোমরা আমাকে যতটা নীচ ভাবছো আমি এতটা নিচে এখনো নামতে পারিনি, তাছাড়া ভাইয়া আমাকে একেবারেই সহ্য করতে পারেন না। সেটা যদি এখনো না বুঝে থাকো তাহলে বলবো তোমরা ইচ্ছে করেই চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলেই নিজের রুমে চলে আসল আদিবা কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁই ছুঁই করছে, কিন্তু আদির ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে করছে, কারণ সবাই তাকে ফোন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, ফোন বন্ধ দেখাচ্ছে। আদির এতক্ষণ বাইরে থাকার কথা না। এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে। আদি তাকে রেখে অনেক আগেই চলে এসেছিল, এতক্ষণে তার ফিরে আসার কথা, তাহলে ফিরছে না কেন? আবার কোন ঝামেলা হয়নি তো? কি কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে সন্দেহ নেই, বকাবকি এমনকি গায়েও হাত তুলতে পারে, কিন্তু এখন সব না বললে বিপদ হতে পারে। আচ্ছা, ভাইয়ার সাথে খারাপ কিছু ঘটেনি তো? আমার এমন লাগছে কেন? আমার তো ভাইয়ার উপর রাগ করার কথা, কিন্তু ওর কথা মনে হলেই কান্না পাচ্ছে কেন? আদিবার হাত পা কাঁপছে। যে মনে প্রাণে দোয়া করছে আদির যেন কিছু না হয়। অজান্তেই চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে। হঠাৎ বাসার লেন লাইনে কল আসল। আদি ফোন করেছে, ফোন পেয়েই আদির বাবা বেরিয়ে গেলেন। কাউকে কিছু বললেন না। আদি ফোন করেছে শুনে আদিবার দেহে প্রাণ ফিরল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। আদিবা এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে বসল। উঠে ঘাড় ঘুরাতেই বিছানার পাশের আয়নায় প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের চোখ পানি দেখে হঠাৎ করেই আদিবা কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমায় কথায় কথায় ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল, পড়াশোনা ছাড়তে হলো, তার জন্য আমার খারাপ লাগবে কেন? ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবু আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কাঁদছি কেন? ভেবেই আদিবার মাথায় জেদ চেপে গেল, চোখ মুছে নিল। রাত 12টার দিকে আদি বাসায় ফিরল, সাথে তার বাবাও আছে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে, আদির অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো। আদির বাবা এসেই সোফায় বসে পড়লেন, আদির মা এগিয়ে প্রশ্ন করলেন, এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গিয়েছিলি কেন? জবাব দে। ওকে এখনো জ্যান্ত কবর দেইনি, এই তো অনেক বিড়বিড় করে। আদি উত্তর দেয়ার আগে রেহানা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে দিয়ে বললেন, আজেবাজে প্রশ্ন করো রেহানা। আজেবাজে প্রশ্ন হবে কেন? আমাদের সবার কতটা নিচু হতে হলো ওর জন্য, জবাব দে আদি, কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো, ও এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিল মানে? আদুর মুখে কথা নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে আদি, জবাব দে। কি জবাব দিবে? তোমার গুণধর ছেলে সারাদিন থানায় ছিল, বুঝেছ? আহমেদ সাহেবের কথায় সবাই অবাক হলো, সবচেয়ে বেশি অবাক হলো আদিবা। আদির মা এগিয়ে গিয়ে বললেন, থানায় ছিল মানে কি? কিছু নেশাখোর ছেলের সাথে ঝামেলা করেছিল, পুলিশ খবর পেয়ে ধরে এনেছে। দেশে ফিরেছিস দুদিনও হয়নি, নেশাখোর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা আদি? কি রে, উত্তর দে। আমি ভাবতেও পারছি না এত বছরে ওর আচরণের কোন পরিবর্তন হয়নি। আমরা ওকে মানুষ করতে পারিনি রেহানা। আহমেদ সাহেবের কথাটা বলতে দেরি হলেও আদির উত্তর দিতে দেরি হলো না। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। বাড়াবাড়ি তো হবেই, তুমি নেশা করবে আর আমি বললে সেটা বাড়াবাড়ি। তোমার মনে হচ্ছে আমি নেশাখোর? তা না হলে কাশবনে কি করছিলে শুনি? আমি জবাব দিতে বাধ্য নই। তবে এ ঝামেলা আমার জন্য হয়নি, যার জন্য হয়েছে তাকে আমি দেখে নিব।
কার জন্য হয়েছে শুনি। কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে হাসপাতালে পাঠাতে পারবো। বলতে বলতে আদিবার দিকে তাকালো আদি। ভয়ে আদিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তবুও ভালো সবার সামনে তার ব্যাপারে বলেনি। এখনো বড় মুখ করে বলতে পারছিস তুই? যা করেছি তা বলতে আমি যেমন ভয় পাই না তেমনি যা করিনি সেটা মানতেও পারি না। মানে কি তুই আবার কাউকে মারবি? তো তোমার কি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আদি তুই বাড়াবাড়ি করছিস। কেউ যদি ভালো কথা ভালোভাবে না বুঝে তাকে আমি আমার মতো করেই বুঝাব। যাই হোক, আমাকে ছাড়িয়ে এনেছো বলে ভেবো না আমার জীবনের দখলদারি পেয়ে গিয়েছো। আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, তাই আমাকে শাসন করার চেষ্টাও করো না। যদি তোমাদের অসুবিধে হয় কালকেই চলে যাব, তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো। আশা করছি আমি কি বুঝাতে চাইছি তুমি বুঝেছো। তবুও যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতে পারো। তবে এখন না পায়ে ব্যথা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তাই রুমে যাচ্ছি। তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও, আমি কি চলে যাব। তোমরা যদি না চাও আমি এক মুহূর্তও এখানে থাকবো না, তোমাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই। আমি উপরে যাচ্ছি। আদিবা ফার্স্ট বক্সটা নিয়ে আমার রুমে আয় তো বলেই হাঁটতে লাগলো আদি। এতক্ষণ ধরে আদিবা সবার কথা শুনছিল, কিছু বলিনি। কিন্তু আদির কথা বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল আদি ঠিক নেই। হয়তো শরীর খারাপ, তাছাড়া মারামারির সময় ব্যথাও পেয়েছিল। আদি পা টানতে টানতে যেতে যেতে আবার পিছন ঘুরল। আদিবা কিছু বলেছি তোকে, কথা কানে যায়নি। আসছি ভ ভ ভাইয়া। আদি ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আদিবা ফার্স্ট এড বক্স নিয়ে ঘরে গেল। আসবো। আদি ঘুরে একবার আদিবাকে দেখল কিন্তু উত্তর দিল না। আজব রাগ আমার কথা তা না, নিজে রাগ দেখাচ্ছে ফিসফিস করে। ফিসফিস করা বাদ দিয়ে ভিতরে আয় আর দরজাটা বন্ধ করে দে। দেখুন আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন আর না। দরজাটা বন্ধ করতে বলেছি, মারবো বলিনি তো। আদিবা এখন তার কথা না শুনলেও মারবে, তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল আদিবা। আদি হাতের ইশারায় আদিবাকে নিজের কাছে ডাকলো। কেন জানি আদিবা ভয় পেল। ভ ভ ভাইয়া, বাসায় কি করে ফিরলি? প্রশ্নটা শুনেই আদিবার গলা শুকিয়ে গেল। তবে কি আদি জেনে গিয়েছে সে নিয়ের সাথে ফিরেছে? আজ আর রক্ষা নেই। কিরে জবাব দিচ্ছিস না কেন? ও বুঝেছি আমার উপর রাগ করেছিস তাই না? ওভাবে রাস্তায় নামিয়ে দিলাম, তাই আসলে আমি জানতাম এই ঝামেলা এত সহজে মিটবে না, পুলিশ আমাকে তাড়া করবে। তোকে পুলিশই ঝামেলায় ফেলতে চাইনি, তাই নিরাপদ দূরত্বে এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। রাগ করিস না প্লিজ। ভাইয়া তুমি। বাহ, কত বছর পর তোর মুখে তুমি ডাক শুনলাম। আমি তোকে রাস্তায় ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে? সে যাই হোক, আমি তো ফয়সালকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু ও বলল তোকে নাকি পায়নি। জানিস এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়েছে তোর সাথে। পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছিস। ভাইয়া আমায় পুলিশ কেসে জড়াতে চায়নি জন্যে আমাকে নামিয়ে দিয়েছিল, আর আমি ওকে কত কিছু ভেবেছি। সত্যিই ভাইয়া আমার কথা এত ভাবে? তবে কি সবার কথায় ঠিক ও সত্যিই আমায় ভালোবাসে? হয়তো সত্যিই বাসে, কিন্তু ভাইয়া যদি জানতে পারে আমি আজ নিলয়ের ভাইয়ার সাথে বাসায় ফিরেছি তাহলে কি হবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? কেন মনে হচ্ছে আমার জীবনে ঝড় আসতে চলেছে? আদি নিচে বলে এসেছে আদিবাকে হাসপাতালে পাঠাবে, কিন্তু এখন তা না করে আদিবার সাথে এত ভালো করে কথা বলার কারণটা আদিবার মাথায় ঢুকলো না। আদিবা উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে চুপ থাকতে দেখে আদি আবার প্রশ্ন করল। কিরে উত্তর দিছিস না কেন? কি করে বাসায় ফিরলি বল? আদি কথা বলছে আর প্যান্টের নিচের দিকে ভাঁজ করতে করতে উপরে তুলছে। আদিবা এবারেও উত্তর দিল না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু আদি প্যান্টের ভাঁজ একটু উপরে তুলতেই আদিবা আঁতকে উঠল। আদির পা থেকে রক্ত পড়ছে। আদিবা তাড়াতাড়ি দৌড়ে এসে আদির পায়ের কাছে বসে আমতা আমতা করে প্রশ্ন করল। ভ ভ ভাইয়া। আদি হয়তো বুঝতে পেরেছে আদিবা রক্ত দেখে ভয় পেয়েছে, কিন্তু সে আদিবার অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহসা জবাব দিল। ব্যান্ডেজটা করে দে তো আদিবা, করার মতো এনার্জি পাচ্ছি না। আদি কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি। অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত।
এখনো রক্ত ঝরছে মনে হচ্ছে। এই অবস্থাতেও এত শান্ত থাকা যায়? আদি কথাটা বলেই বিছানায় গা এলিয়ে দিল। পা দুইটি বাইরের দিকে ঝুলিছে। এবার হাঁটুর নিচে দগদগে ক্ষতটা আরো স্পষ্ট হয়ে ভেসে উঠছে। পুরো জায়গাটা রক্তে লাল হয়ে আছে দেখে চোখ কপালে উঠে গেল আদিবার। এতটা ব্যথা পেলে সে হয়তো এতক্ষণে হাসপাতালে থাকতো। আদি কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না। কেন যেন আদিবার খুব কান্না পাচ্ছে। যদিও কান্নাটা করার কথা আদির, কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে, উল্টে আদিবা কান্না জুড়েছে। আদিবা কান্না চাপার চেষ্টা করছে কিন্তু পারছে না, সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। আদিবার কান্নার শব্দ শুনে আদি পুরো বোকা বনে গেল, কারণ সে আদিবার কান্নার কারণ বুঝতে পারছে না, তাই তাড়াতাড়ি উঠে বসল। তীক্ষ্ণ চোখে আদিবার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? কান্না জুড়েছিস কেন? আমি তো তোকে মারিনি, এমনকি বকাও দেইনি, তাহলে কাঁদছিস কেন? আদিবা উত্তর দিল না, সে একমনে কেঁদে চলেছে। আরে যন্ত্রণা, বলবি তো কি হয়েছে, কাঁদছিস কেন? ভ ভ ভাইয়া, আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে। হ্যাঁ, কান্না থামাতে বললাম না। ভাইয়া এতটা কি করে কাটলো? চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো আদিবা। ঢং করিস আমার সাথে? জানিস না কিভাবে কেটেছে? আমার জন্যই এত কিছু হয়েছে তাই না? এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে, তা না করে ঢং শুরু করেছিস। চোখের সামনে থেকে দূর হ ইডিয়েট, লাগবে না তোর ব্যান্ডেজ করা। এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা। এখনই হাসপাতালে চলো। আমাকে তো পাগলা কুকুরে কামড়েছে, হাসপাতালে যাব, বক্সটা দে বলে আদি নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো। আদিবা বসে বসে দেখছে আর কাঁদছে। আজব তো, ইডিয়েটের মতো আর কত কাঁদবি? এবার তো পানি শূন্যতা দেখা দিবে, চুপ কর। আপনি কি পাথায় দিয়ে তৈরি? আপনার ব্যথা লাগছে না? না লাগছে না, আমার কি সে ব্যথা লাগে, সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজেই হতো। যাই হোক, জীবনে তো কোন কাজ করতে পারলি না, এখন যা বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর। শরীর ভালো লাগছে না, ঘুমাবো। আদিবা আর কিছু বলল না, চুপচাপ বাইরে এসেই খাবারের জোগাড় করতে লাগলো। আদির মা দেখছেন কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ আদি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এখানে থাকবে না, এখন কিছু বললে হয়তো এখনই চলে যাবে। আদিবা খাবার নিয়ে ঘরে গিয়ে দেখলো ঘর ফাঁকা, আদি সেখানে নেই। ভাইয়া ভাইয়া, আদিবা দুবার ডাকতে আদি ওয়াশরুম থেকে জবাব দিল, শাওয়ার নিচ্ছি, একটু অপেক্ষা কর, আসছি। আদিবা টেবিলে খাবার রেখে বিছানায় বসল। কিছুক্ষণের মধ্যেই আদি আসল। খালি গা, পরনে হালকা ব্রাউন কালারের থ্রি-কোয়ার্টার, গলায় ঝুলছে সাদা টাওয়াল। কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টুপটাপ পানি ঝরছে। আদিবা নিজের অজান্তেই হা হয়ে তাকিয়ে আছে আদির দিকে। আদি ব্যাপারটা বুঝেও আদিবাকে বিব্রত করার জন্য বলল, হা করে কি দেখছিস? বড় ভাইকে দেখতে লজ্জা করে না? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল, কারণ সে লজ্জা পেয়েছে, ভীষণ রকমের লজ্জা। মুখটা ইতিমধ্যে লাল হয়ে গেছে। আদিবার অবস্থা দেখে আদির খুব হাসি পেল, সে উচ্চস্বরেই হেসে ফেলল। আদিবা এবার এদিক ওদিক না থাকিয়ে এক দৌড়ে সোজা নিজের ঘরে চলে গেল। রাত বাড়ছে কিন্তু আজ ঘুমকে কিছুতেই বসে আনতে পারছে না আদিবা। বারবার আদির জন্য দুশ্চিন্তা হচ্ছে। ভাইয়া কি ঘুমিয়েছে? ওর পায়ে ব্যথা করছে না তো? একবার কি গিয়ে দেখে আসবো? যেই ভাবনা সেই কাজ, আদিবা উঠে বসল, কিন্তু চারদিকে চোখ বুলিয়ে দেখল রুম পুরো অন্ধকার। বিদ্যুৎ নেই, তাই কোথাও কোন আলোর রেখা নেই, কিন্তু তাতে কি? আদিবার এখন আদির কাছে যেতে ইচ্ছে করছে। অন্ধকারে হাতরে হাতরে গিয়ে দাঁড়ালো আদির ঘরের সামনে, আর দরজাটা শব্দহীনভাবেই খোলার চেষ্টা করল। পা টিপে টিপে ঘরে ঢুকল। আদি মুখ ঘুরিয়ে শুয়ে আছে। গভীর ঘুমে আচ্ছন্ন। সত্যিই কি উনি ঘুমাচ্ছে, নাকি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসেনি তো? আদিবার ইচ্ছে হলো একবার ছুঁয়ে পরখ করতে। আদিকে এমন নিতর হয়ে পড়ে থাকতে দেখে আদিবার মনটা খারাপ হয়ে গেল। সুস্থ অবস্থায় তো সারাদিন আদিবাকে শাস্তি দিয়েই কুল পায় না, তবুও আদিবার খারাপ লাগছে। আচ্ছা, আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিন শেষ হবে না? এ কেমন ভালোবাসা? আদিবা দীর্ঘনিশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই আদি খপ করে আদিবার হাত ধরল। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয়ে চমকে উঠল আদিবা। চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পায়নি, তার আগেই আদি তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ পেল। আদির বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইল, সাথে সাথে আদি বলে উঠল, দুদিনেই অভ্যস্ত হয়ে গেলি।
আদিবা প্রশ্নের মানেটা বুঝল না, তাই মুখ তুলে প্রশ্ন করল, মানে? এবার আদিও উঠে বসল। মানে দুদিন আমার সাথে ঘুমিয়েই অভ্যস্ত হয়ে গেছিস, তাই নিজেই ছুটেই এসেছিস। এতটাই অভ্যস্ত হয়েছিস যে একটা ছেলে গায়ে হাত দিলেও অস্বস্তি হয় না, কি সুন্দর বুকের উপর শুয়ে থাকতে পারিস। আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই তো বলছি। আদিবার এখন কি উত্তর দেয়া উচিত সে জানে না। আদি কি তাকে অপমান করছে কিনা সেটাও বুঝতে পারছে না, শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতা আমতা করে জবাব দিল, আপনি ভুল বুঝছেন, আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। আদিবা তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আপনি এসব কি বলছেন? আদি আবারও শান্ত গলায় জবাব দিল, এই ভুলটা করিস না, নিজেকে সামলা। এভাবে নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছে হতেই পারে, কিন্তু তোকে সেটা মানায় না। যদিও আদিবাকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলেছিল, কিন্তু কথাগুলো আদিবার মাথা কিংবা মন কোন জায়গাতেই স্থান নিতে পারল না, পারবেই বা কি করে। আমি নতুন করে আপনার প্রেমে পড়ব কি করে ভাইয়া? কথায় আছে, দৃষ্টিসীমার বাইরে থেকেও যদি কোন ছেলে একটা মেয়ের কথা ভাবে সেই মেয়ে তা বুঝতে পারে, আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝব না? আপনি আমার জীবনের প্রথম ছেলে যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছ থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটকালেই জয় করে নিয়েছিলেন, সে এখন নতুন করে প্রেমে পড়বে কি করে? আপনি যেমন ছোট থেকেই আমাকে ভালোবাসেন, ইচ্ছে করে হোক বা অনিচ্ছায় আপনার ভালোবাসার প্রেমে পড়েছিলাম আমিও। যে ভালোবাসার বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি। কিন্তু আপনার ভালোবাসা যে বড্ড বেপরোয়া। এমন বেপরোয়া ভালোবাসা কে চায়? আমি কি এতই খারাপ, আমাকে কি একটু ভালোভাবে ভালোবাসা যায় না? আপনাকে ভালোবাসার কথা বলার সাহস আমার নেই, কোনোদিন হবেও না, কিন্তু আপনার প্রতি আমার অনুরাগের পরিমাণ যদি আপনি জানতেন তবে হয়তো 6টা বছর এভাবে আমাকে কষ্ট দিতে পারতেন না। এই 6 বছরের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে পার করেছি যদি জানতেন। মনে মনে বসে বসে নিজমনে কথা বলছিল আদিবা। আদি আগেই উঠে গিয়েছিল, সে চোখ মুখে পানি দিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দে ঘোর কাটল, তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এখন যাই ভাইয়া। কোথায়? কোথায় মানে? নিজের রুমে যাব। তাহলে এসেছিলি কেন? মানে আসলে আপনার শরীর ঠিক আছে কিনা তাই দেখতে এসেছিলাম। এত দেখি ভূতের মুখে রাম নাম হয়ে গেল। তুই আমার কথা ভাবছিস, বিষয়টা অবিশ্বাস্য। এমনভাবে বলছেন যেন আমি কোনোদিন আপনার কথা ভাবিনি। ভাবতি নাকি? আপনি এত বেইমান হয়েছেন জানাই ছিল না। ছোটবেলায় আপনার জ্বর হলে সারারাত বসে জলপট্টি দিতাম, আপনার সব কাজ করে দিতাম, খাইয়ে দিতাম, সব ভুলে গেছেন। ওরে কি গুণবতী লক্ষ্মী মেয়েটা, এমনভাবে বলছে যেন নিজের ইচ্ছেও আমার সেবা করত। থাপ্পড়াইতে থাপ্পাড়াইতে রাজি করাতাম, ভুলে গেছিস? সে যাই হোক, যে কারণেই হোক সেবা তো করতাম। ইচ্ছে করে কোনোদিন করিসনি। মার খাওয়ার ভয় করতি, তাছাড়া না করে যাবি কোথায়? আমার যখন যা দরকার সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি। বলতে বলতে আদি এসে বিছানায় এসে গা ছুয়াল। আদিবাও সাথে সাথে উঠে উল্টো ঘুরে হাঁটা দিল, কিন্তু সফল হতে পারল না। আদি তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে বসিয়ে দিল। কি করছেন ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি বলে মনে হচ্ছে। হেয়ালি করবেন না প্লিজ। নিজে উল্টা পাল্টা কাজ কর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। যা খারাপ তা ভালো বলতে যাব কেন? ঠিক আছে আমার চরিত্র ভালো না, কিন্তু আপনার চরিত্র তো ভালো, তাহলে বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন করেন কি করে? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকেই তোকে অন্য চোখে দেখি, এখন তো আর কথাই নেই। তোর প্রতি আমার গভীর আসক্তি রয়েছে। আপনার কি মুখে কিছুই আটকায় না? লজ্জা বলতে কিছু নেই। নিজেই নিজেকে কি করে এত নিচে নামাচ্ছেন? সত্যি বলতে মুখে আটকানো উচিত না। সত্যি, অপ্রিয় হলেও সত্যি। তোর দিকে তাকালাম এক দৃষ্টিতে আর বললাম দেখি বোনের চোখে, তাহলে বোন নামক পবিত্র সম্পর্কটাকে অপমান করা হলো না। বুঝতেই যখন পারছেন আপনি যে দৃষ্টিতে তাকাচ্ছেন সেটা অপবিত্র, তাহলে তাকান কেন? অন্ধ হয়ে যেতে বলছিস? একটু ভালো হতে বলছি। ভালো হলে অ্যাওয়ার্ড দিবি। আপনার সাথে কথা বলে লাভ নেই, হাতটা ছাড়ুন, তা না হলে আমি কিন্তু চেঁচাব। গতকাল দাগটা গলায় না করে ঠোঁটে করা উচিত ছিল, তাই না? তাহলে আমাকে হুমকি দেওয়ার আগে ঠোঁট দুটি কাঁপতো। মানে কি?
গতরাতের কথা মনে করার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি। বলতে বলতে আদিবার হাত আগলা করে দিয়ে মুচকি হাসল আদি। আদি কি বুঝাতে চেয়েছে আদিবা বুঝতে পেরেছে, তাই আদির বাঁকা হাসিতে তার গা জ্বলে উঠল আদিবার। আর একবার যদি আমার দিকে খারাপ নজরে তাকান, একেবারে চোখ গেলে দিব বলে দিলাম। বলেই আদিবা এক ছুটে চলে। আদিবার কাণ্ডে আদি উচ্চস্বরে হেসে উঠল। সকালে আদিবা রান্নাবান্নার জোগাড় করে টেবিলে খাবার দিচ্ছিল, তখন আদিবার মা সেখানে আসলেন। বেশ ইতস্ততা নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি দেখে আদিবা বলল, কিছু বলবে? আদিবা, তোর সাথে কিছু কথা ছিল। বলো। দরকার ছাড়া আমার পাশে এসে দাঁড়ানোর কথা না, সেটা তো আমি আগে থেকেই জানি। তুই সব সময় এভাবে কথা বলিস কেন? গত 6 বছরে তুমি কখনো আমার সাথে ভালো করে কথা বলেছ বলে আমার মনে পড়ছে না, তাই আজ একটু অবাক হয়েছি। আসলে আমি মানুষ, তাই গিরগিটির মতো রং পাল্টাতে পারিনি। বুঝেছি তুই আমার সাথে কথা বলতে চাস না, তাই এমন তোত্তারা ব্যাকা কথা বলছিস। বলের আগে গোজগোজ করে চলে যেতে চাইলেন শাহানা বেগম, পিছন থেকে আদিবা শান্ত কণ্ঠে বলল, ভাইয়ার ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে তাই না? তুই কি করে জানলি স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলবে না জানি? আর আমার কাছে স্বার্থরক্ষার মতো কিছু নেই, তাই কথাটা ভাইয়াকে নিয়েই সিম্পল হিসেব। যাই হোক, কি বলতে চেয়েছিলে বলো। তুই তো জানিস তোর চাচা চাচি তোকে পছন্দ করেন না, তাই নিজের মায়ে পছন্দ করে, চাচা চাচি তো পরের বিষয়। এটা বলার মতো কোন বিষয় না, এটা আমি 6 বছর আগে থেকেই জানি। বনিতা না করে যা বলার সরাসরি বলো। ওরা আদির বিয়ে দিতে চায়। অসুবিধে কোথায় দিক? আদিত্য বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর পাগলামি এখনো যায়নি। তোর সাথে যা করে তা দেখলে কোন মেয়ে বিয়েতে রাজি হবে? উনি যা করেন তাতে আমার কোন হাত আছে? আমি সারাদিন পায়ে ধরে বসে থাকলেও উনি নিজের জায়গা থেকে এক চুল নড়বেন না। সমস্যাটা সেখানেই, কিন্তু তোর কাকিমনি ভাবছে তুই আদিকে হাত করতে চাইছিস। তো এখন আমার কি করণীয়? তুই মানে আমতা আমতা করছো কেন? মনে হচ্ছে যেন তুমি আমাকে নিয়ে কত ভাবো, আমি কষ্ট পাবো জন্যে বলতে পারছো না। আদিবা, চল আমরা গ্রামে চলে যাই। আমাদের নিজেদের বাড়িতে। অন্যের সংসারে আগুন লাগিয়ে লাভ কি বল? আদিবা ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে মায়ের দিকে একবার দেখল, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এই নিয়ে এত ভাবার কিছু নেই, আমি আজকেই চলে যাব। তবে তোমার আর সাদিয়ার যাওয়ার দরকার নেই। তোমার চিকিৎসা চলছে, সাদিয়ারও ভার্সিটি আছে, সমস্যা যেহেতু আমাকে নিয়ে আমি চলে গেলেই সমাধান হয়ে যাবে। আদিবা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সবার অবহেলা পেতে পেতে এখন আর কোন কষ্টই তাকে ছুতে পারে না। শাহানা বেগম অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, তার হাত পাও বাঁধা, কিছু করার নেই। আদিবাকে তার চাচি একদম মানতে পারছেন না, তাই এটাই ভালো সিদ্ধান্ত বলে মনে করেছেন। সকাল 10টা, টেবিলে খাবার দেয়া হলো। আদিবা বাদে সবাই খেতে বসেছে, আদিও এসেছে। আদিবা রান্নাঘরে দুপুরের রান্না করছে, পাশাপাশি খাবার এগিয়ে দিচ্ছে। রান্নাঘর খাবার টেবিল পাশাপাশি হওয়ায় সে একবার রান্নাঘরে যাচ্ছে, আবার ফিরে এসে সবাইকে খাবার দিচ্ছে, দেখছে কার কি লাগবে। আদি টেবিলে বসেছে ঠিকই, কিন্তু এখনো খাওয়া শুরু করেনি। সে আদিবার কার্যকলাপ দেখছে। আদিবা এগিয়ে এসে আদির প্লেটে দুটো রুটি আর ভাজি দিয়ে এগিয়ে যেতে চাইল, সাথে সাথে আদি বলে উঠল, এই দাঁড়া। আদিবা ব্যস্ত গলায় বলল, কিছু লাগবে ভাইয়া? মাংস দিব? না। তুই এখন পর্যন্ত ঠিক কতবার রান্নাঘরে গিয়েছিস আর এসেছিস? মানে আমি টেবিলে এসেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যে 6 বার রান্নাঘরে গিয়েছিস আবার এসেছিস, এর কারণ কি? ভাইয়া, দুপুরের রান্না বসিয়েছি তাই। তাই তোর খাওয়ার দরকার নেই তাই তো? মানে বুঝলাম না। সবাই খেতে বসেছে, তুই বসিসনি কেন? আমি সবাইকে খাইয়ে তারপর খাই। ওহ, ভুলেই গিয়েছিলাম, এটা আমাদের দেশের কালচার তাই না? ঠিক আছে যা। তবে মৌমাছির মতো ছুটাছুটি করবি না, দেখতে বিরক্ত লাগছে। তোর দৌড়াদৌড়ি দেখে নিজেই হাঁফিয়ে উঠেছি। আদির কথা আদিবা বুঝেনি, তাই চুপচাপ রান্নাঘরে চলে গেল। তবে এবার আর ফিরে আসেনি, রান্নাঘরেই রয়ে গেল। আদিও খাওয়া শুরু করেছে। খেতে খেতে আদি বলল, মা কি যেন বলবে বলছিলে? না কিছু না বাবা। আমি বাঘ কিংবা ভাল্লুক নই মা, তোমার গর্ভের সন্তান, তাই আমাকে ভয় পাওয়াটা হাস্যকর। যা বলার আছে বলে ফেলো। না আসলে আদি বলছিলাম কি। কি বলছিলে সরাসরি বলো। ঘ ঘ ঘটক কয়েকটা ছবি দিয়ে গিয়েছিল আমার বিয়ের জন্য পাত্রী। হ
হ্যাঁ মানে আসলে আমতা আমতা করছো কেন? এখানে তো কোন অসুবিধে দেখাচ্ছি না। ছবিগুলো কোথায় দেখি? আদির মা তাড়াতাড়ি অরিনকে বলল ছবিগুলো গিয়ে নিয়ে আসতে। অরিন এক ছুটে গিয়ে ছবিগুলো নিয়ে এসে আদিকে দিল। আদি প্লেটের পাশে সবগুলো ছবি রেখে এক হাতে খাচ্ছে, অন্য হাতে উল্টে পাল্টে একটার পর একটা ছবি দেখছে। টেবিলে পিনপতন নীরবতা, কেউ খাচ্ছে না, সবাই আদির দিকে তাকিয়ে আছে। আদিও খুব মনোযোগ দিয়ে ছবি দেখছে। আদি এত সহজে রাজি হবে এটা যেন সবার কাছে অবাক লাগছে। হঠাৎ সকল নীরবতা ভেঙে আদি গলা ছাড়ল। আদিবা, এই আদিবা, একবার এদিকে আয় তো। আদিবাও ছুটতে ছুটতে আসল। কিছু লাগবে ভাইয়া? হুম, ওদিকটায় গিয়ে দাঁড়াতো। মানে? আদি চোখ তুলে তাকালো। আদির চেহারা দেখে আদিবা রীতিমতো ভয় পেল। আদির নাক মুখ লাল হয়ে আছে, কপালের মাঝ বরাবর ফুলে উঠা রগ প্রমাণ করছে সে রেগে আছে। আদি যখন প্রচণ্ড রেগে যায় তার চেহারা বদলে যায়। আদিবা আদির এই চেহারার সাথে পরিচিত, সে ভালো করেই জানে এখন একটু এদিক থেকে ওদিক হলে ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। যদিও সে আদির রাগের কারণ জানে না, তবুও কথা না বাড়িয়ে আদির দেখানো জায়গায় গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আদি বলল, পিছনে ঘোর তো একবার। আদিবা বোকা বোকা মুখ করে সবার দিকে তাকালো আর দেখল টেবিলে বসা সবার এই একই দশা, সবাই অবাকের সাথে ভয় মিশানো চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদিবা ঘুরছে না দেখে আদি ধমকে বলল, একটা কথা কতবার বলতে হবে তোকে? কি বললাম কথা কানে যায়নি? মার না খেলে তোর শান্তি হয় না তাই না? আদির ধমকে আদিবা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। আদি এবার ঠান্ডা গলায় বলল, অরিন গিয়ে আদিবার চুলটা খুলে দে তো। অরিন ভ্যাবাচেকা মুখ করে তাকালো আদির দিকে। আদিবাও এদিকে ফিরে তাকালো, সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোকে ঘুরতে বলেছি আমি। আদির ধমকে আদিবা ভয় পেল, সে ঘুরে দাঁড়ালো কিন্তু তার মাথায় কিছু ঢুকছে না। আদি কি করতে চাইছে? অরিন, তোকেও কি এক কথা বারবার বলতে হয়? অরিন তাড়াতাড়ি উঠে গিয়ে আদিবার চুল খুলে দিল। মুহূর্তেই ঘন কালো চুল তরতর করব কোমর ছাড়িয়ে পড়ল। আদি একটু দেখে বলল, আরো লম্বা হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট হাঁটু সমান। যাই হোক, তুই আমাদের বাসার রান্না করিস মানে সব ধরনের রান্নাই পারিস তাই না? আদিবা, আদির ব্যবহারে অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে ইতিমধ্যে। বাসার সবার অবস্থাও একই। আদি খাবার ছেড়ে উঠে ঘটকের দেওয়া ছবিগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আদিবা, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয় তো, মাথা ধরেছে খুব, বলে নিজের ঘরের দিকে পা বাড়াল। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল, সাথে আদির মা সহ অন্যরাও। ছেলে কি করলো আর কি বুঝাতে চাইল কারোর মাথাতেই পুরোপুরি ঢুকেনি। সে কি আদিবাকে হবু বউ হিসেবে ইঙ্গিত করল? আর সবাইকে বউ দেখিয়ে গেল? যদি তাই হবে তাহলে ঘটকের দেওয়া অন্য মেয়েদের ছবিগুলো সাথে নিয়ে গেল কেন? সকাল গড়িয়ে বিকাল নেমেছে, আদি বাসায় নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে। এই ফাঁকে আদিবা নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। যদিও তার মা কয়েকবার বাধা দিয়েছেন, বলেছিলেন আদি যেহেতু বিয়ের ব্যাপারে অমত করেনি তাই এখন আদিবাকে যেতে হবে না, কিন্তু আদিবা এক কথার মানুষ। মাঝে মাঝে অদ্ভুত রকমের জেদ চেপে বসে তার মাথায়। নিজে যেটা ঠিক করে সেটাই করে। আদি বিদেশে চলে যাওয়ার পর তাকে দোষারোপ করে একবার বলা হয়েছিল পড়াশোনা করানো হবে না। সেই যে আদিবা বেঁকে বসেছিল মাধ্যমিক পেরিয়ে, আর কলেজের চৈকাঠ মারায়নি। এমনকি বাসার বাইরে যাওয়াও ছেড়ে দিয়েছিল। আদিবা এতটাই ঘরকনে হয়ে যায় যে অনেক আত্মীয়রা তাকে চিনে না পর্যন্ত। আদিবা প্রচণ্ড রকমের ইন্ট্রোভার্ট। রাগ, মন খারাপ কিংবা আনন্দ কারো সাথে শেয়ার করে না। সবার কাছ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। আজ যখন তাকে বলা হয়েছে গ্রামে যেতে হবে মানে সে যাবেই, কেউ আটকাতে পারবে না। সন্ধ্যায় ট্রেন, কিন্তু ততক্ষণে আদি হয়তো বাসায় চলে আসবে, আর তখন তার পক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ এই একটা মানুষের সাথে আদিবা জেদ দেখাতে পারে না। দেখাবেই বা কি করে? আদি যে আদিবার চেয়েও বড় জেদি। আদিবা রাগ দেখিয়ে গ্রামে যেতে চাচ্ছে শুনলে সে তাকে গ্রামের বদলে একেবারে পরপারে পাঠিয়ে দিতে দুবার ভাববে না। তাই আদি ফিরার আগেই বেরিয়ে যেতে হবে, যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বিকেলেই বাসা থেকে বেরিয়ে আসল। নিজের মায়ের প্রতি একরাশ বিরক্তি নিয়ে স্টেশনে পৌঁছাল, কিন্তু স্টেশনে এসে বিপত্তি ঘটল। বহু বছর ধরে আদিবা বাইরের পরিবেশের সাথে বিচ্ছিন্ন। তাই স্টেশনে এত লোকজন দেখে কিছুটা ভড়কে গেল, তাছাড়া কোথায় টিকিট কাটতে হবে এই ব্যাপারেও তার কোন ধারণা নেই। আদিবা চারদিকে তাকিয়ে একজনের কাছে জিজ্ঞাসা করল,
লোকটি কাউন্টার দেখিয়ে দিল, কিন্তু কাউন্টারের সামনে লম্বা লাইন। আদিবা বাধ্য হয়ে গিয়ে লাইনে দাঁড়ালো, তবে এত লোকজন দেখে তার অস্বস্তি হচ্ছে। তার পিছনে একজন এসে লাইনে দাঁড়াতেই গা ছমছম করে উঠল আদিবার। তার উপর হঠাৎ ধাক্কায় লাইনে থাকা একজনের সাথে গা লাগতে শিউরে উঠল সে, গায়ে কাটা দিল। না, আর যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। আদিবা কোন কিছু না ভেবে তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে নিচে বসে পড়ল। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, তার সামান্য টিকিটও সে কাটতে পারে না। আদিবা চোখ ফেটে কান্না পাচ্ছে। নিচে বসে নিজের অসহায়ত্বকে বরণ করছিল, ঠিক তখনই কেউ একজন বলে উঠল, আমি হেল্প করে দিব। আদিবা চমকে তাকালো, সাথে সাথে ভিমরি খাওয়ার জোগাড় হলো। আদি ভাইয়া, আপনি এখানে? অরিন ফোন করে বলল, আমি বাসায় ফিরে আসায় তোর নাকি অসুবিধে হচ্ছে, সে কারণে গ্রামে চলে যাচ্ছিস, তাই ভাবলাম ভাই হিসেবে তোকে বিদায় জানানো উচিত। তাই আসলাম আর কি। আদিবা প্রচণ্ড রকমের অবাক হয়ে বলল, আপু এসব বলেছে? মিথ্যে বলেছে নাকি? আপনি আসায় আমার অসুবিধে হবে কেন? সে আমি কি করে বলবো? অসুবিধা যে হচ্ছে সেটা তো তোর চলে যাওয়ায় প্রমাণ করছে। যাই হোক, যুক্তি তর্ক করতে ইচ্ছে করছে না। যা গিয়ে বেঞ্চে বস, আমি তোর জন্য টিকিট কেটে আনছি। আদির আচার নিয়ে আদিবা অবাক হলো। এতবড় কথা শুনেও সে আদিবাকে শাস্তি না দিয়ে সাহায্য করছে। কিন্তু কেন, এর পিছনে উদ্দেশ্যটা কি? আদি যে এত শান্ত থাকার ছেলে না, সেটা আদিবার চেয়ে ভালো কে জানে। যদিও আদি তাকে খারাপ কিছু বলেনি, কিন্তু ভয় আদিবার বুক ধুকপুক করছে। আদিবা তাকিয়ে থাকতে থাকতে দেখল আদি লাইনে না দাঁড়িয়ে সোজা কান্টারের ভিতরে ঢুকে গিয়েছে, আর চোখের পলকেই বেরিয়েও আসল। আদিবা ততক্ষণে উঠে বেঞ্চে বসেছে। আদিও এসে আদিবার পাশে বসে পড়ল। কিরে, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভাইয়া, ভয় পাচ্ছিস মনে হচ্ছে। আসলে, কোন কাজ করার আগে ভাবতে হয় কি করছি, এর ফলাফল কি হতে পারে। কাজটা করে ফেলার পর আর ভেবে লাভ কি? আমি আপনার ব্যাপারে কিছু বলিনি, বিশ্বাস করুন। বললেই বা কি? মনের কথা বলার অধিকার সবার আছে, তোরও আছে। ভয় পাচ্ছিস কেন? আমি আসলে, এক শব্দ বলতে তিনবার আটকে যাচ্ছিস। পুরো বাক্য শেষ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করে বসবি, তার চেয়ে চুপচাপ বসে থাক। ট্রেন এখনই চলে আসবে। দুটো টিকিট কেটে দিয়েছি যাতে অন্য কারো সাথে বসতে না হয়। আমি পানি খাবো ভাইয়া। আদিবার দিকে তাকিয়ে আদি বাঁকা হাসল। হাসিতে রহস্য লুকিয়ে আছে সন্দেহ নেই, কিন্তু মুখে কিছু বলছে না, তাই আদিবা কিছু বুঝে উঠতে পারছে না। বসো, নিয়ে আসছি বলে আদি চলে গেল। আদিবা ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটা সে নিজেও জানে না। আদি এসে পানি দিতেই আদিবা ঢকঢক করে বোতল খালি করল। আদির চোখে মুখে রহস্যের ছাপ। দেখতে দেখতে ট্রেন এসে স্টেশনে থামলো। আদিবা একবার আদির মুখের দিকে দেখছে, আবার ট্রেনের দিকে দেখছে। আদিবার অবস্থা দেখে আদি মুচকি হেসে বলল, ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না, যা উঠে পড় গিয়ে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়লে ব্যাপারটা খারাপ হবে। তুই যে একটা মাথামোটা সেটা এখানে প্রমাণ করার কিছু নেই। আদিবা এবারেও কিছু বলল না। সে যাচ্ছে না দেখে আদি নিজেই আদিবার হাত ধরে ট্রেনে তুলে দিল, তারপর ব্যাগ গুছিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। বলতে বলতে ট্রেনের হুইসেল বেজে উঠল। আদি নেমে গেল। ট্রেন চলতে শুরু করল। আদি আদিবাকে বিদায় দিল, সহজ বিদায়। তার মাঝে আদিবাকে আটকানোর কোন প্রচেষ্টা নেই, নেই প্রিয়জন হারানোর ব্যাকুলতাও। আদিবা জানলার বাইরে মুখ বের করে তাকালো। তার খুব বলতে ইচ্ছে করছে, আমি যেতে চাইনি ভাইয়া, কিন্তু বলতে আর পারল কই। ট্রেন চলতে চলতে আদির দৃষ্টি সীমা পেরিয়ে আসল। আদিবা এখনো বাইরে তাকিয়ে আছে। ভীষণ মন খারাপ করছে তার। সব সময় তার সাথেই কেন এমন হয়? আদির সাথে তার ভুল বুঝাবুঝি কি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন? সেই গ্রামে যাওয়ার পর হয়তো সত্যি সত্যি আদির বিয়ে হয়ে যাবে, তবে কি কোনোদিন আদিকে বলা হয়ে উঠবে না আদিবা তাকে ভালবাসত? ভাবতে ভাবতে চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। মন খারাপের সন্ধ্যা নেমে আসল। আদিবার কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। চোখটা একটু লেগেছে। হঠাৎ ট্রেনের ঝকঝক শব্দ থেমে গেল। আদিবা চোখ মেলে তাকালো, বুঝতে পারল ট্রেন ইঞ্জিন পরিবর্তন করছে, ছাড়তে দেরি হবে। যাত্রীরা স্টেশনে নেমে যে যার মতো সময় কাটাচ্ছে, কেউ জিনিসপত্র কিনছে, কেউ খাবার খাচ্ছে। আদিবার নামা উচিত নাকি উচিত না বুঝে উঠতে পারল না, তাই নামল না।
প্রায় আধ ঘন্টা পর ট্রেনে হুইসেল বাজলো, যাত্রীরা সবাই উঠতে শুরু করেছে। তখন কেউ একজন আদিবার হাত ধরে টানতে শুরু করলো। ভিড়ের মধ্যে আদিবাকে তার মুখ দেখতে পেল না, কিন্তু মুহূর্তেই নিজেকে ট্রেনের বাইরে আবিষ্কার করলো। ট্রেন তাকে রেখেই চলে যাচ্ছে দেখে আদিবা ভয়ে চুপসে গেল। সে ট্রেনের দিকে দেখতে দেখতে বলল, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাতটা ছাড়ুন বলছি। ছেলেটা অতিদ্রুত বেগে হাঁটছে, আদিবার কথাকে গুরুত্ব দিচ্ছে না। আদিবা তার সাথে তাল সামলাতে পারছে না। আদিবা আবার বল, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চেঁচা। ছেলেটা সোজাসাপটা জবাব দিল, স্টেশনে যারা আছে সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমি একজনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি, তাই চেঁচালেও যা, না চেঁচালেও তাই। কারো এগিয়ে আসার হলে এমনি আসবে। এসবের মানে কি? ছেলেটা থমকে দাঁড়ালো, আদিবার দিকে ঘুরে বলল, আমার পারমিশন ছাড়া তুই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিস কোন সাহসে? আদিকে দেখে আদিবার দেহে যেন প্রাণ ফিরে পেল, শান্ত হয়ে বলল, ভাইয়া আপনি। উফ, আর একটু হলে ভয় আত্মাটা বেরিয়ে যেত, কত ভয় পেয়েছিলাম জানেন? বলে আদিবা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদি রাগী চোখে তাকিয়ে আছে দেখে আদিবা ভয় পাওয়ার কথা, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ তার আনন্দ হচ্ছে। আদি তাকে নিতে এসেছে ভেবেই ভালো লাগছে। আদিবার চোখে মুখে খুশির রেখা ফুটে উঠেছে। কিরে, এখানে হাসির মতো কোন ঘটনা ঘটেছে? ইডিয়েটের মতো হাসছিস কেন? আমাকে যেতে দিবেন না? এটা স্টেশনে বললেই তো হতো, এত দূরে আসার কি দরকার ছিল? তখন নিষেধ করলেই তো আসতাম না। সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজেই হতো। মানে, সামনে দেখ তাহলেই বুঝতে পারবি। আদিবা তাকিয়ে দেখল স্টেশন পেরিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। আদিবা এদিক ওদিক দেখে বকা মুখ করে বলল, কি দেখবো ভাইয়া? মাইল স্কেল দেখতে বলেছি। যাই হোক, তোর মতো মাথামোটা সেটা বুঝবে না, তাই বুঝিয়ে বলছি। এখান থেকে গ্রামের বাড়ি 180 কিলোমিটার আর বাসা 60 কিলোমিটার। এখন তুই চিন্তা করে সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি। আপনি না বললেন বাসায় যেতে? তবে তবে যেখানেই যাস না কেন হেঁটে হেঁটে যেতে হবে? আদির কথায় আদিবা অবাক হলো। এটা কেমন মজা? মজা? আমি কি জোকার নাকি যে মজা করব? তাহলে এসব কি বলছেন? বাংলা বুঝিস না? তুই যা ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখব, এমনটাই ভেবেছিলি? নিজেকে কি ভাবিস তুই? আজ যদি তোর জেদ ভাঙতে না পারি, আমার নাম আদি না। বাসায় কি যেন বলেছিস? আমার জন্য তোর থাকতে অসুবিধে হচ্ছে তাই না? একবার বাসায় চল, অসুবিধা কত প্রকার আর কি কি সেটা হাড়ে হাড়ে টের পাবি। আমি বাসায় যাব না। কি করবেন আপনি? জোর করে নিয়ে যাবেন? একদমই না, রাস্তা দুদিকেই খোলা, তোর যেদিকে খুশি যেতে পারিস, তবে রাতের বেলায় একা একা যাওয়াটা কি ঠিক হবে? দেখ, ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে তাই না? আমি যেহেতু বাসায় ফিরবো তাই এইটুকু উপকার করতেই পারি। মানে, তুই যদি এদিকে যাস আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব, আর ওদিকে গেলে শেওড়া গাছের জিন তোকে পাহারা দিতে দিতে নিয়ে যাবে, তার উপরে রাস্তার ছেলেরা তো আছেই। এবার তোর ইচ্ছা। ভাইয়া, ফ্লার্ট করে কোন লাভ নেই। বলতে বলতে আদি গিয়ে বাইকে উঠে বসলো। আদিবা দৌড়ে গিয়ে বলল, ভাইয়া, আমার ভুল হয়েছে। আপনাকে না বলে আসা আমার উচিত হয়নি। আমাকে একা রেখে যাবেন না প্লিজ, আমাকে নিয়ে যান। আমি আপনার সাথে যাব। এই তো সাবাস মেয়ে, চল হাঁটা শুরু কর তাহলে। হেঁটে যাব? অবশ্যই। কিন্তু কেন? আপনার সাথে তো বাইক আছে। তাতে কি এটা তোর শাস্তি? আমার কথা নড়চড় হয় না। হেঁটে যাবি বলেছি মানে হেঁটেই যাবি। এত দূরে হেঁটে হেঁটে কি করে যাব? এটা কি সম্ভব? মানুষ 17 মাইলের পর মেইল পাড়ি দিয়ে দেয় আর তুই হেঁটে যেতে পারবি না? ভাইয়া, কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাসা থেকে বের হওয়ার আগে বুক কাঁপল না? আমি জানতে পারলে তোর পা দুটি যে ভেঙে গুড়িয়ে দিব, জানতি নাকি ছোটবেলার ইতিহাস ভুলে গেছিস? আদিবা হহুত উড়াউড়ি করেছ তুমি, এবার পাখা দুটো ছাটার সময় হয়েছে। বলে আদি বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ভাইয়া, আমায় রেখে যেও না প্লিজ, আমার অন্ধকার ভয় লাগে। দাঁড়াও প্লিজ, আর কখনো তোমার অবাধ্য হব না। এবারের মতো ক্ষমা করে দাও, দয়া করো প্লিজ ভাইয়া। কে শুনে কার কথা? আদিবার কথায় আদি থামল না। আদি কিছুটা এগিয়ে গিয়ে থামল। সাথে সাথে আদিবা ছুটে গিয়ে আদির সামনে দাঁড়ালো। নেহাত কম জায়গা নয়, তার উপর আদিকে থামতে দেখে রাস্তাটুকু রীতিমতো দৌড়ে এসেছে। আদিবা এসেই হাঁফাতে হাঁফাতে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম আপনি আমায় রেখে যাবেন না। আদি নির্বিকার জবাব দিল, তো আমি কখন বলেছিলাম আমি তোকে রেখে চলে যাব?
আমি আগেই বলেছি তুই যদি বাসার রাস্তায় আসিস আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব। তাহলে চলে আসলেন কেন? কত ভয় পেয়েছিলাম জানেন? ভয়ের কিছু নেই, আমি তোকে রেখে যাব না। তবে আমি যেহেতু বাইকে যাব তুই আমার সাথে তাল মিলাতে পারবি না, তাই প্রতিবারেই আমি কিছু দূর গিয়ে দাঁড়াবো, তুই আবার আমার পর্যন্ত গেলে আমি আরো একটু এগিয়ে গিয়ে থামব এবং তোর জন্য অপেক্ষা করব। মানে কি? চিন্তার কোন কারণ নেই, আমি এত দূরেও যাব না, ঠিক ততটাও দূরে থাম যেখান থেকে তোকে দেখা যাবে, চোখের আড়াল করব না, তাই একদম ভয় পাস না। একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস, আজ যাই ঘটে যাক, রাস্তায় যত সমস্যাই হোক না কেন, আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও তোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাব। এই শাস্তিটা না দিতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। আপনি কি মানুষ? একটা মেয়েকে 60 কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন, তাও বড় মুখ করে বলছেন লজ্জা করছে না? না তো একটুও করছে না। যে নিজেই নিজের পরিচয় ভুলে যায় সেই পরিচয় আমার মনে রাখার কি দায় পড়েছে? তোর মাঝে মেয়ের কোন লক্ষণ আছে? মেয়ে থাকবে শান্তশিষ্ট, দেখলেই শান্তি লাগবে, শান্ত মনে ঘর সংসার সামলাবে, ঘরে বসে চিন্তা করবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কি নাম রাখবে, তা না করে সে কেন সন্ধ্যাবেলা ব্যাগ হাতে রাস্তায় বেরিয়ে পড়বে, তাও একা একা। এত দূরের রাস্তায় যখন যা খুশি ঘটতে পারে সেসব নিয়ে কেন ভয় পাবে না? আদির কথায় আদিবা অবাক লাগছে নাকি রাগ উঠছে নিজেই বুঝে উঠতে পারল না। বিরক্তি নিয়ে বলল, তার মানে বিয়ের আগেই আমার বসে বসে বাচ্চার নাম ঠিক করা উচিত ছিল? এক্সাক্টলি, জামাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না, সে মেয়ে বাবু চায় নাকি ছেলে বাবু, কয়টা বাচ্চা নিবে সেসব নিয়ে ভাবা উচিত ছিল। বাহ, আমি মনে হচ্ছে আগে থেকেই জেনে বসে আছি আমার জামাই কে হবে, তার ইচ্ছে অনিচ্ছার ব্যাপারে চিন্তা করব। জানবি না কেন? এত কেয়ারলেস হলে তো চলবে না। আপনি কি জানেন আপনার মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন? না, তবে এটা জানি তোর মাথায় বুদ্ধি কিছুটা বাড়ানো দরকার। বুদ্ধি থাকলে আমি কি বলেছি বলার আগেই বুঝে ফেলতি, যাই হোক এমনিতেই যেতে যেতে সকাল হয়ে যাবে আর এমন গল্প করতে থাকলে হয়তো কালকেও পৌঁছাতে পারবি না। বলতে বলতে আদি আবারও বাইকে স্টার্ট দিল। আদিবা এবার কিছু বলল না, কারণ সে জানে কিছু বলে লাভ নেই। আদি এ জীবনে কোনদিনই তার কথা শুনেনি। প্রায় 1 ঘন্টা ধরে আদিবা হাঁটছে আর মনে মনে আদির 14 গোষ্ঠীকে গালি দিচ্ছে। আমি যদি এর প্রতিশোধ না তুলতে পারি আমার নাম আদিবা নয়। অনেক হয়েছে, আর না এসব আর মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু এখন বাসায় ফিরবো কি করে? এমন কিছু করতে হবে যাতে ভাইয়া নিজেই আমাকে নিয়ে যায়। কিন্তু কি করব? ভাবতে ভাবতে গিয়ে আদির কাছে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে আদিবার বেহাল দশা। সে আদির কাছে গিয়ে মাটিতে বসে পড়ল, সাথে সাথে আদি বলল, উঠু, সামনে বাজার আছে, আমি চাই না তুই বাজারের সবাইকে রূপ দেখিয়ে দেখিয়ে যা, তাই এখন আপাতত আমার সাথে নিয়ে যাব। বাজার পেরিয়ে নামিয়ে দিব। আদির কথায় রাগে গা জ্বলে উঠল আদিবার, কিন্তু অবশেষে সুযোগ এসেছে, এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। তাই ঝগড়া না করে আদির পিছনে উঠে বসল আদিবা। আদি নিজ মনে ড্রাইভ করে এসে বাজার পেরিয়ে থামল, সাথে সাথে আদিবা পিছন থেকে আদিত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। 1 মিনিটের জন্যে আদি থমকে গেল, পর মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতা? আদিবা ঠোঁট নাচিয়ে বলল, কোনটা অসভ্যতা? বেহা মেয়ে কোথাকার আবার প্রশ্ন করছিস? জড়িয়ে ধরেছিস কেন সাহসে? ছাড় বলছি। কেন? ছাড় কেন? আপনি যদি ভাই হয়ে বোনের সাথে এত বেপরোয়া আচরণ করতে পারেন তাহলে আমি এইটুকু বেপরোয়া হতে দোষ কোথায়? তুই কি বলছিস, কোন ধারণা আছে তোর? আলবাত আছে। ভুলে যাবেন না আপনার রক্ত আর আমার রক্ত সেইম, আপনি যা করতে পারেন আমিও তাই করতে পারি। তোর দেখছি চরিত্রে সমস্যা আছে। আমি কখন বললাম আমার চরিত্র ভালো? সেদিন তো আপনি নিজেই বলেছিলেন আমার চরিত্র ভালো না, তাহলে আজ হঠাৎ ভালো হয়ে যাবে কি করে? তোর তো সাহস কম না, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস নাম বলছি, না হলে এক ধাক্কায় নিচে ফেলে দিব। ফেলুন দেখি কেমন পারেন, বলে আদিবক আরও একটু জড়িয়ে ধরল আদিকে। এত আচ্ছা ঝামেলা হলো দেখছি। এই তো লজ্জা করছে না? আসছে লজ্জাওয়ালা। যে ছেলে বিয়ের আগে নিজের বোনের গলায় মুখ ডোবাতে পারে তার মুখে সভ্যতার বুলি মানায় না, বুঝেছেন? আদিবার বাচ্চা আমি কিন্তু তোকে। কি করবেন, মারবেন? আমার হাত নেই বুঝি? তুই দেখছি সব সীমা পেরিয়ে গেছিস।
আজ একবার বাসায় ফিরি, তারপর তোর হবে। কচু হবে আমার। এত ফালতু কথা না বলে বাইক স্টার্ট দিন তো। আদি আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো। আদিবা তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে যাতে আদি তাকে কোনোভাবে ফেলে দিতে না পারে। উপরে উপরে রাগ দেখালেও আদি ব্যাপারটা বেশ উপভোগ করছে। আদিবা তার সাথে মিশে আছে ভাবতেই ভালো লাগা কাজ করছে। দেখতে দেখতে বাসায় পৌঁছালো তারা। বাইক থামিয়ে ধমক দিয়ে বলল, এবার তো ছাড়বি নাকি? আদিবা ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়াতেই আদি রাগী চোখে তাকালো আদিবার দিকে। তাতে আদিবার বয়ে গেছে, সে মুখে ভেঙচি কেটে গিয়ে কলিং বেল চাপল। আদিবা ভালমতোই দাঁড়িয়ে ছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে মুহূর্তেই যেন সব বদলে গেল। আদি এসে আদিবাকে টেনে ভিতরে গিয়ে সোফায় ছুঁড়ে ফেলে আদিবা অবাক হয়ে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, সাহস হলো কি করে বাসা থেকে বের হওয়ার? আদি আর আদিবাকে একসাথে বাসায় ঢুকতে দেখে সবাই ভূত দেখার মতো চমকাল। আদিবার ফিরে আসাটা কেউ ভালোভাবে নেয়নি, কিন্তু আদির রাগের মাঝে কিছু বলার সুযোগ পেল না কেউ। সবাই একটা কথা কান খুলে শুনে নাও, আজ আদিবার খাওয়া বন্ধ, এমনকি এক ফোঁটা পানিও। আর আজকের পর ও বাসার বাইরে তো দূর, আমার পারমিশন ছাড়া নিজের রুম থেকে বের হলে আমি পা ভেঙে দিব, যেন আর কোনোদিন হাঁটতে না পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আবোল তালো বলছেন? ওহ, আমি আবোল তালো বলছি? রাস্তায় যদি কোন দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিত? আমার লাইফ, আমার ইচ্ছেও চলবে। আমি কোথায় যাব, কখন যাব, আপনাকে দায়িত্ব দিতে হবে কেন? তাই নাকি তুই তাহলে সত্যি সত্যি মুখে মুখে তর্ক শিখে গেছিস? আচ্ছা, সমস্যা নেই, তোর চাপা কি করে বন্ধ করতে হয় আমার ভালো করে জানা আছে। বলে আদিবার হাত ধরে টানতে লাগলো। আদিবার সাথে সাথে বাসার অন্যরাও অবাক হয়ে তাকালো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। আদিবাকে টানতে টানতে নিয়ে আবারও ওয়াশরুমে ছুঁড়ে ফেলে দিল। এবার আদিবা ব্যথা পেয়েছে, তাই রাগী চোখে তাকালো আদির দিকে। কি হয়েছে? এখানে নিয়ে এসেছেন কেন? তুই আজ সারা রাত এখানেই থাকবি, এটা তোর শাস্তি। কেন? আমি কি করেছি? বসে বসে চিন্তা কর, বলে আদি দরজা লাগিয়ে দিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, দরজাটা খুলুন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনার সব কথা মানব, এর কোন মানে নেই। গলা নিচে আমি এখন ঘুমাম, একটা অটু শব্দ যদি করি সেখানেই পুঁতে রেখে দিব। নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, ভাবাভাবির কিছু নেই, আমি তোর জীবনের মালিক। এই জীবনে আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর জীবনে সেটাই ঘটবে যেটা আমি বলবো। রাক্ষস একটা! কি বললি তুই? বলেছি, বেশ করেছি। আজ যদি আমাকে শাস্তি দেন, আগামীকাল আপনার সাথে যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করবেন না বলে দিলাম। আদিবার কথা শেষে হওয়ার আগেই ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সাথে সাথে আদিবার মুখও বন্ধ হয়ে গেল। কিরে, চুপ হয়ে গেলি কেন? চেঁচা, এখন যত খুশি চেঁচা। আমি অন্ধকার ভয় পাই। আপনি জানেন তো তবুও। আহা হা, ময়না পাখিটা আমার। তোমার জন্য আমার তো অনেক দরদ উতলে পড়ে, তাই ভয় পাচ্ছ শুনে মজনু হয়ে 7 সাগর 13 নদী পেরিয়ে দরজা খুলতে যাব, তাই না? তুই মরলি কি বাঁচলি তাতে আমার কি? আপনি একটা অমানুষ। এখানো মুখে মুখে কথা বলে যাচ্ছিস? সাহস তো কম না। দরজাটা খুলুন প্লিজ। লক্ষ্মী মেয়ের মতো ক্ষমা চা, আর বল, আর কখনো আমার অবাধ্য হবি না। আমি যা বলবো তাই করবি। যদি বলার ধরনটা পছন্দ তাহলে দরজা খুলে দিব। আদিবা উপায় না পেয়ে তাই করল। ক্ষমা করে দিন ভাইয়া, আর কখনো তর্ক করব না। আদিবা ক্ষমা চাওয়ার পরেও আদি দরজা খুলছে না দেখে আদিবা আবার বলল, কি হলো, খুলছেন না কেন? ক্ষমা চাইলাম তো। বলার ধরন পছন্দ হয়নি তাই খুলব না। মিষ্টি করে বলতে পারিসনি? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কোনোদিন বিয়ে হবে না। বিয়ে ছাড়া বাচ্চা নিতে আমার তো কোনো অসুবিধে নেই যদি তোর না থাকে। কি বলছেন এসব? যা শুনেছিস তাই বলেছি, এবার চেঁচামেচি বন্ধ কর, তা না হলে সত্যি সত্যি গলা টিপে দিব। নাহাদির এই বেপরোয়া আচরণ আর মেনে নেওয়া যাচ্ছে না। নিজেকে কি ভাবে সে? যখন যা ইচ্ছা করবে। আদিবা কি তার হাতের পুতুল নাকি যে যখন তখন অত্যাচার করবে? এসব আর মেনে নেওয়া যাচ্ছে না, এবার ওকে শিক্ষা দেওয়া উচিত। বসে বসে এসবেই ভাবছিল আদিবা। এদিকে আদিবাকে ওয়াশরুমে আটকে দিয়ে আদি এসে বিছানায় গা ছুয়াল। আর ভাবতে লাগলো, এত বছরেও আদিবার এতটুকুও পরিবর্তন ঘটেনি। তার এই অহেতুক জেদের জন্য আদিত্যকে জীবন থেকে 6টা বছর বিসর্জন দিতে হয়েছে, তবুও এই মেয়ের জেদ কমেনি। কোন সাহসে গ্রামে যাওয়ার কথা ভাবতে পারল?
আজ যতই আকুতি মিনতি করো কোর নিস্তার নেই। কিছুতেই দরজা খুলবে না আদি। থাকুক সারা রাত ওয়াশরুমে। আদিবার উপর রাগ ঝাড়ছিল হঠাৎ ভাইয়া বলে চেঁচিয়ে উঠল আদিবা। আকস্মিক চিৎকারে আদি চমকে উঠল। মনের মাঝে প্রশ্ন জাগলো হঠাৎ আদিবা এভাবে ডাকলো কেন? কোন অঘটন ঘটায়নি তো? ওয়াশরুমে কিছু একটা পড়ার শব্দ হলো মনে হচ্ছে। আদি দুবার গলা ছেড়ে প্রশ্ন করল, কি রে আদিবা এভাবে চেঁচালি কেন? আদিবার পক্ষ থেকে উত্তর আসছে না দেখে আদি তাড়াতাড়ি উঠে বসলো, কারণ আর যাই হোক আদিবা চুপ থাকার মেয়ে না, ভালো উত্তর দিতে না পারলেও খারাপ উত্তর ঠিকই দিত। আদি গিয়ে দরজা খুলে কিন্তু সাথে সাথে চোখ কপালে উঠে গেল। আদিবা মেঝেতে পড়ে আছে। আদি চিৎকার করে উঠল, আদিবা কি হয়েছে তোর, চোখ খোল। কথা বলছিস না কেন? আদিবা কথা বল। আদিবাকে ঝাঁকাতে কথাগুলো বলল আদি, কিন্তু আদিবা নির্বিকার পড়ে আছে, কোন সারা শব্দ নেই। আদির চিৎকার শুনে বাসার অন্যরা ছুটে আসল। সবার মুখে একই প্রশ্ন, আদিবার কি হয়েছে? আদি কাউকে কোন উত্তর না দিয়ে মগ ভর্তি পানি নিয়ে আদিবার চোখে মুখে পানির ঝাপটা দিল। না, তবুও জ্ঞান ফিরছে না। আদি এবার তাড়াতাড়ি আদিবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আদি মুহূর্তেই অস্থির হয়ে উঠেছে। কি থেকে কি করবে তার মাথায় ঢুকছে না। কি এমন ঘটেছে যে আদিবা সেন্সলেস হয়ে গেল? খুব বেশি ভয় পেয়েছে। আদি এক হাতে আদিবার পালস চেক করছে, অন্য হাতে ফোন নিয়ে কারো নাম্বার ডায়াল করছে। এদিকে আদিবা বেহুশ থাকার নাটকটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। তার ইচ্ছে ছিল আদি তার চিৎকার শুনে দরজা খুলে দিবে আর সে এক দৌড়ে পালাবে, কিন্তু তা হলো কই। আদি ঢুকেই তাকে আখড়ে ধরেছিল, তাই সুযোগ পায়নি। এখনো পাচ্ছে না, কারণ বাসার সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এ তো মহা ঝামেলা হলো। এখান থেকে পালানোর আগে আদি যদি কোন ভাবে বুঝে যায় আদিবা অভিনয় করছে, তাহলে আর রক্ষা নেই। আদি ফোনে ডায়াল করতে ব্যস্ত, সেই ফাঁকে আদিবা অরিনকে ইশারা করে বুঝাল তাকে পালাতে হেল্প করার জন্য। অরিন আদিবার ইশারা বুঝতে পারার সাথে সাথে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে একবার আদির দিকে দেখছে, আবার আদিবাকে দেখছে। সে বেশ ভয় পাচ্ছে, ধরা পড়লে আদি দুজনকেই কঠিন শাস্তি দিবে, কিন্তু আদিবা তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহায্য করেছে, তাই এখন তার উচিত আদিবাকে হেল্প করা, কিন্তু কিভাবে করবে? আদিকাকে যেন ফোন দিল পরক্ষণে বলল, হ্যাঁ দোস্ত, তুই কোথায় আছিস? একবার তাড়াতাড়ি বাসায় আয় তো। আদিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আদিবা বুঝতে পারল কোন ডাক্তারকে ফোন করেছে। বাসায় ডাক্তার আসলে সব জানাজানি হয়ে যাবে, আর আদি অভিনয়ের ব্যাপারে জানতে পারলে কি যে কি শাস্তি দিবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে মনোযোগ দিয়ে আদির ফোনালাপ শুনছে। আদি আবার বলল, আচ্ছা সেই ভালো, তুই তাহলে ক্লিনিকে থাক, আমি আদিবা নিয়ে আসছি। বলে আদি ফোন কেটে আদিবার দিকে তাকালো। হাসপাতালে যেতে হবে শুনে ভয়ে আদিবার অন্তরাত্মা কেঁপে উঠল। সে মনে মনে দোয়া করছে, খোদা অরিন আপুর মাথায় একটু বুদ্ধি দাও, যেন এবারের মতো আমাকে বাঁচিয়ে দিতে পারে। প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না। খোদা। বোধহয় আদিবার ডাক শুনেছে, অরিনের মুখ খুলেছে। ভাইয়া বলছি কি, হাসপাতালে যাওয়ার কোন দরকার নেই, কিছুক্ষণ পর আদিবা এমনি ঠিক হয়ে যাবে। আদিবাকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, তোকে কে বলল ভালো হয়ে যাবে? না মানে ভাইয়া। সামনে থেকে সর বলে আদিবাকে কোলে নিয়ে আদি বেরিয়ে যেতে নিল। আদিত্যের বাবা আদিবার মাও বের হলো। আদিবাকে আস্তে করে গিয়ে আদিবাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। আদিবা এবারও পালানোর সুযোগ পেল না। আদি এবার তার বাবাকে বলল, বাসায় যাও বাবা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই নিয়ে যেতে পারবো। আদিবার মা সাথে সাথে বললেন, তা কি করে আমি যাব? মেয়ের জন্যে দরদ উতলে পড়ছে নাকি কাকিয়া? মানে কি বলতে চাইছিস? গত 6 বছরের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আজ সকালের কথা অন্তত ভুলে যাওনি নিশ্চয়ই? এসবের মানে কি আদি? ধরে নাও আদিবা গ্রামের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি এই বাসায়, তাই ওর কাছে পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে। সকালে ক্লিনিকে যেও, এখন আমি নিয়ে যায়। আদির কথার মানে আদিবার মা বুঝতে পারলেন না। আদিবা বুঝতে পারছে না তার কি করা উচিত, সব স্বীকার করা উচিত। আদিবা চেয়েছিল সবটা বলে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে বলতে পারল। আদি ড্রাইভ করছে, বেশ কিছুক্ষণ পর গিয়ে সে থামল। আদিবার ইচ্ছে হলো কি ঘটছে একবার চোখ মেলে দেখার জন্যে, কিন্তু পারল না। আদি হঠাৎ সশব্দে বলে উঠল, ইস, জামাটা একেবারে ভিজে গিয়েছে। শরীরের সাথে কেমন লেপ্টে আছে, কি বাজে দেখাচ্ছে।
আমি আগে খেয়ালই করিনি এভাবে হাসপাতালে নিয়ে যাব কি করে, লোকে দেখলে কি ভাববে। জামাটা বদলে দিতে হবে। কথাটা শুনে আদিবার গায়ে কাটা দিল। কি আবোল তালো বলছে এই ছেলে। সে তার জামা বদলে দিবে? কি সাংঘাতিক ব্যাপার। আদিবার ভাবনা শেষ হওয়ার আগেই পেটে আদির স্পর্শ পেল। আদি আলতো হাতে জামাটা টেনে উপড়ে তুলছে। এই অবস্থায় কারো পক্ষে চুপ থাকা সম্ভব না। আদিবাও চুপ থাকতে পারল না, ছট করে আদির হাত ধরে ফেলল। আদিও সাথে সাথে শয়তানি হাসি দিল। হাসির কারণটা আদিবার বোধগম্য হলো না। সে বকা মুখ করে তাকালো। যাক, অভিনয়ের পালা শেষ হলো তবে। মানে, তোর পালস চেক করেই বুঝেছিলাম তোর কিছু হয়নি, অভিনয় করছিস। বুঝেছিলেন তাহলে হাসপাতালে নিয়ে এসেছেন কেন? হাসপাতাল? এখানে হাসপাতাল পেলি কোথায়? তুই যেমন অভিনয় করেছিস তেমনই আমিও ডাক্তারের কথা বলে তোকে বাইরে নিয়ে এসেছি। আদির কথা শুনে আদিবা চোখ তুলে সামনের দিকে তাকালো, সাথে সাথে গা শিওরে উঠল। চারদিকে ঘোর অন্ধকার, গাড়ির হেডলাইটের আলোতে যতটা দেখা যাচ্ছে পুরোটাই ঘন জঙ্গল। আদিবা ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আমরা এখানে এসেছি কেন? ওয়াশরুমে রাখতে চেয়েছিলাম, তোর ভালো লাগেনি তাই এখন এখানে রেখে যাব। এক রাত এখানে থাকলে দেখবি মাথা থেকে সব শয়তানি বুদ্ধিগুলি বিদায় নিয়েছে। আপনি সত্যি আমাকে এখানে রেখে চলে যাবেন? আমি কখনো মিথ্যা বলি বা যা বলি তা না করে থাকি দেখেছিস? আপনি যা বলেন তাই করেন, জন্যই ভয় পাচ্ছি। এতটা নির্দয় হবেন না প্লিজ। ধর, দয়া দেখালাম, বিনিময়ে তুই আমায় কি দিবি? মানে? মানে তুই যদি যত্ন নিয়ে একটা লিপ কিস করিস তাহলে তোকে ক্ষমা করে দিব। আপনি কি মানুষ? এমন জঘন্য একটা প্রস্তাব দিতে মুখে আটকালো না। আমি শর্ত দিয়েছি, এবার তোর ইচ্ছে পূরণ না করতে পারলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে গাড়ি থেকে নাম। আদিবার আগে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদি আবারও বাঁকা হেসে গাড়ি ঘুরিয়ে নিল। আর জানলা দিয়ে মুখ করে বলল, নজর যখন পড়েছে আমি ঠিকই করব। আফসোস তুই নিজে থেকে রাজি হলে শাস্তিটা পেত হতো না। আদির কথায় গা জ্বলে উঠল। আদিবার ইচ্ছে হলো জুতা খুলে মারতে, কিন্তু সে সুযোগ পেল না। কোন সংকেত ছাড়া আদি গাড়ি হেডলাইন বন্ধ করে দিল। চারদিক কালো হয়ে গেল, কোথাও কোন আলোর রেখা নেই। আদিবা প্রচণ্ড ভয় পেল। নিজের অজান্তেই বলে উঠল, আমি রাজি ভাইয়া। আমাকে রেখে যাবেন না প্লিজ। আদি আলো জ্বালিয়ে হেসে বলল, শুরু করা যাক তাইলে। আদিবা আর কিছু না বলে গাড়িতে উঠে বসল। আমি আপনাকে কিস করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যতক্ষণ না আপনাকে ছাড়ছি আপনিও কিস করা ছাড়তে পারবেন না। আরে এত মেঘ না চাইতে বৃষ্টি। অনন্তকাল কিস করলেও ছাড়তে বলল না। বেশ, তাহলে কাছে আসুন। আদি এগিয়ে আসল। চোখ বন্ধ করুন। কিন্তু কেন? তো কি তাকিয়ে তাকিয়ে চুমু খাবেন? আদি কথা বাড়াল না, চোখ বন্ধ করে নিল। আদিবাও এগিয়ে এসে আলতো ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। মুহূর্তেই আদিবার মাঝে ডুব দিয়ে দিক হারালো। দিশেহারা আদিত্য আদিবার মাঝে নিজের আশ্রয় খোঁজার প্রচেষ্টা চালালো। শক্ত হাত আলগা হয়ে গেল, সারা শরীর অবশ হয়ে আসছে, বুকের বাপাস বেসামাল উঠা নামা করছে। নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। আদিবা কখনো নিজের ইচ্ছায় এমন করতে রাজি হবে আদি কল্পনাও করতে পারেনি। আদি যখন নিজেকে পুরোপুরি আদিবার কাছে সমর্পণ করে দিয়েছে তখন হঠাৎ বুঝতে পারল তার নরম ঠোঁট ভেদ করে তীক্ষ্ণ দাঁত চেপে বসছে। হ্যাঁ, আদিবা ইচ্ছে করেই আদির ঠোঁটে দাঁত বসিয়ে দিয়েছে। তবে তাতে আদির কোন ভাবান্তর হলো না। সে এখনো শান্ত হয়ে আদিবার মাঝে ডুবে আছে, কারণ সে কথা দিয়েছে আদিবা যতক্ষণ না তাকে ছাড়ছে সে আদিবাকে ছাড়াবে না। আদি একটু নড়ল না পর্যন্ত আদিবার মনে প্রশ্ন জাগল, আদির ঠোঁট কি লোহা দিয়ে তৈরি? ব্যথা পাচ্ছে না কেন? নাকি তার দাঁতে জোর কম? আদিবা আরো জোর প্রয়োগ করল। আদির গোলাপি ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করল। তবে আদি এখনো চোখ খুলেনি। আদিবা অবাক হয়ে চোখ মেলে তাকালো আছে আদির দিকে। কি মায়াবী মুখখানি! বাতাসের ঢেউয়ে সিল্কি চুলগুলো নড়ে উঠছে। তির্যক দ্বিধারী তলোয়ারের মতো ভ্রু দুটো আদিত্যের জোরালো ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করছে। নরম ঠোঁট দুটি আদিবার নিষ্ঠুরতায় লালচে হয়ে তার ব্যথার পরিমাণ প্রকাশ করছে। ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শান্ত আদিত্যকে আদিবার কাছে ঘুমন্ত রাজকুমারের মতো মনে হলো। নিজের কর্মে নিজেকে অপরাধী মনে হলে ভিতরাত্মা কেঁদে উঠল। আদিবা দুহাত বাড়িয়ে আদিকে শক্ত করে জড়িয়ে নিয়ে নিজের অজান্তেই বলে বসল, আমি আপনাকে বড্ড ভালোবাসি, ভালবাসবেন আমায়? আদি চোখ খুলে খুব স্বাভাবিকভাবে বলল,
কিছু বলছিলি। আদিবা কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। আদি কি তাহলে শুনেনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে? বিষয়টা আদিবার মাথায় ঢুকল না। আদি ঠোঁটের রক্ত মুছতে মুছতে বেশ শান্তভাবে বলল, এখন তোর কি শাস্তি পাওয়া উচিত? আদিবা এবারেও উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে অবাক চোখে তাকিয়ে আছে দেখে আদি বাঁকা হাসল। ঘটনা কি? না মানে কিছু না। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। ভয় পেতে হবে না, আজ কোন শাস্তি দিব না, যা করতে বলেছিলাম করছিস, সে ভালো করে হোক বা খারাপ করে করেছিস তো। তোকে আগেই বলেছি, এখনো বলছি, তুই যদি আমার কথা শুনিস পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দিব। আদিবা আদিত্যের কথার মানে বুঝল না। আদি কি ইচ্ছে করেই প্রপোজালের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে? ভাইয়া। কিছু বলবি? আদিবা কিছু বলতে চেয়েছিল, কিন্তু কথাগুলো পেটের মাঝে ঘুরপাক খেলেও মুখে আসছে না। গলার কাছে এসে আটকে যাচ্ছে, কেন যেন বলে উঠতে পারছে না। আদিকে আজ অন্যদিনের মতো রাগী লাগছে না, তাকে বেশ খুশি খুশি লাগছে। ড্রাইভ করতে করতে মুচকি হাসছে আদিত্য, যেন যুদ্ধ জয় করে ফিরছে। এদিকে কোন কারণ ছাড়াই আদিবা নার্ভাস ফিল করছে। কেমন যেন লাগছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ভয় পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে, প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আচ্ছা আদিবা, ধর আজ রাতে আমরা বাসায় ফিরলাম না। সারারাত রাস্তায় রাস্তায় ঘুরলাম, কেমন হবে ব্যাপারটা? অদ্ভুত কিন্তু এক্সাইটেড টাইপের কিছু একটা হবে, তাই না? কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো কেন? যৌক্তিক প্রশ্ন। রাস্তায় ঘোরার মতো কিছু তো ঘটেনি। আচ্ছা বাদ দে, এই প্লেন ক্যান্সেল। ভাইয়া আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না? করছি বুঝি। আপনি তো সব সময় আমার উপর রেগে থাকেন, আজ আমি আপনায় ব্যথা দিলাম তবুও রাগ করলেন না। রাগ করতে ইচ্ছে হলো না। জানিস আদিবা, তুই দেখতে খুব মিষ্টি। আদিত্য কথা শেষ করার আগে আদিবার হিচকি উঠে গেল। সে চোখ বড় বড় করে বলল, ভাইয়া পানি খাবো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আবারও হাসল। না, তারপর স্টেয়ারিং এর পাশ থেকে পানির বোতল নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা এই আদিত্যকে চিনতে পারছে না। আদিত্যের আচরণ আদিবার সুবিধার মনে হচ্ছে না, অস্বাভাবিক লাগছে। আর যাই হোক, আদি কখনো আদিবাকে মিষ্ট বলতে পারে না। কাকিয়া বলছিল তোকে নাকি কয়েক বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে না, ব্যাপারটা কি সত্য? মা এসব বলল আপনায়? না, বাসায় সবাই আমার বিয়ের কথা বলছিল, তখন তোর নামটাও শুনলাম। জিজ্ঞাস করাই বলল কোন এক অজানা কারণে তোর বিয়ে হচ্ছে না। কারণটা কি বলতো? আমার বিয়ে না হওয়ায় আপনার খুব অসুবিধে হয়েছে মনে হচ্ছে। তা তো একটু হয়েছেই। আচ্ছা বাদ দে, তোর কেমন ছেলে পছন্দ বলতো দেখি, খুঁজে পাওয়া যায় কিনা। মজা করছেন? কেন মনে হচ্ছে আমি মজা করছি? ভাইয়া আমার কথা বলতে ইচ্ছে করছে না। গল্প বাদ দিয়ে ড্রাইভ করুন। আদিবা কত সংকোচ ভুলে মনের কথা বলেছিল। আদি তার কথার কোন গুরুত্বই দিল না, উল্টে কত আবোল তালো কথা বলল দেখে আদিবার ভীষণ রাগ হলো। গাড়ি এসে বাসার সামনে থামতেই আদিবা হনহন করে ভিতরে চলে গেল। গিয়ে কিছুটা অবাক হলো, বাসার সবাই ড্রয়িং রুমে গোল সভা বসিয়েছে। এখানে বাসার প্রত্যেকেই উপস্থিত। 1 মিনিটের জন্য আদিবার অসুস্থতার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, কিন্তু পরক্ষণেই মনে হলো পরিবারের কেউই তাকে এত গুরুত্ব দিবে না, দেওয়া সম্ভব না। সে মরল কি বাঁচল তাতে কারো কিছু যায় আসে না। তাই দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়াল, সাথে সাথে তার মা পথ আগলে দাঁড়ালো। এর মধ্যেই আদিও এসে বাসায় ঢুকলো, কিন্তু ঠোঁটে দাগ থাকায় সে সবার সামনে দাঁড়াতে চাইল না। তাড়াতাড়ি উপরে চলে যেতে চাইল, কিন্তু সিঁড়ির অর্ধেক আসতেই তার পা দুটি আটকে গেল। সারা শরীর যেন কেঁপে উঠল। কপালের মাঝ বরাবর রগ ফুলে উঠল। সে কি ঠিক শুনেছে? আদিত্য রাগী চোখে পিছন ঘুরে তাকালো। নিচে আদিবার মা আদিবাকে প্রশ্ন করছেন, কিরে চুপ করে আছিস কেন, উত্তর দে। আদিবা ছেলেটাকে। আদিবা অবাক হয়ে বলল, তুমি কি বলছো মা? আমি বুঝতে পারছি না কি সে ছেলে। এত রাতে তোকে ফোন করে কে? তোর সাথে কোন ছেলের কথা বলতে থাকতে পারে? তাও একবার না, এই নিয়ে 10 বারের উপরে ফোন দিয়েছে। কে সে, জবাব দে। এই জন্যেই তুই বিয়েতে রাজি হোস না? মা কি সব বলছো? কি বলবো তাহলে আমায় শিখিয়ে দে। 5 বছর ধরে তুই বাসার বাইরে যাস, আত্মীয়রাও পর্যন্ত তোকে চিনে না, তার মধ্যে ছেলে বন্ধু আসল কোথা থেকে? আদিবা উত্তর দেওয়ার আগেই আদির দিকে তাকালো, কারণ এখানে তাকে নিয়ে কে কি ভাবছে সে নিয়ে তার কোন চিন্তা নেই। তার একমাত্র চিন্তা আদিকে নিয়ে। কোন ছেলে রাতের বেলার তাকে ফোন করেছে এটা আদি কিছুতেই মানবে না, সে যদি আদিবার বন্ধুও হয় তবুও না।
আদিবাকে তাকাতে দেখে আদি শক্ত গলায় বলল, আদিবা সেকেন্ড অপশনটা ভালো ছিল। আদিবা দাঁড়িয়ে থাকতে থাকতেই বাসার ল্যান্ডলাইন আবার বেজে উঠল। আদিবার মা রাগী চোখে তাকালেন। আদিবার বুঝতে বাকি রইল না ফোনটা তাকেই তুলতে হবে, তাই এগিয়ে গিয়ে ফোন ধরল। আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, কিছু বলছে না। আদিবা ফোনে কথা বললেও সেদিকে তার মন নেই, সে তাকিয়ে আছে আদির দিকে। আদিও আদিবার চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যেন প্রবল ঝড় শুরু হওয়ার আগে আকাশ ঘুম হয়ে আছে। আদিবা সবার সামনেই কথা বলে শেষ করলো, সাথে সাথে আদির ধৈর্যের বাঁধ ভাঙল। নিজেকে আর সামলাতে পারল না, হনহন করে নিচে নেমে এসেই কোন কিছু না বলে আদিবার চুল টেনে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল আদিবা। চোখ ভরে উঠল কিন্তু মুখে কিছু বলল না। আদির বাবা এখানে উপস্থিত, কিন্তু আদির মা আর আদিবার মা আছেন। আদিবার মা তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কি করছিস বাবা? ছেড়ে দে, এমন করিস না প্লিজ। আমি দেখছি কে ফোন করেছিল। আদিত্য কাউকে পাত্তা না দিয়ে আরো শক্ত করে টেনে ধরে প্রশ্ন করল, এত রাতে তোকে কে ফোন দেয়? কে ফোন করেছিল বল? এত নিচে নেমে গেছিস তুই? আদিত্য কথাটা শেষ করার আগেই আদিবা এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসল। সে সজোরে আদির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আদিবা কখনো এমন করতে পারে সেটা যেন সবার কল্পনার বাইরে ছিল। যে মেয়ে কোনোদিন উঁচু গলায় কথা বলে না, সে কিনা আজ থাপ্পড় বসিয়ে দিল, তাও আদির গালে। কিভাবে সম্ভব? সবাই ভূত দেখার মতো চমকালো। আদির মা এগিয়ে আসতে আসতে বললেন, তোর এত বড় সাহস হয় কি করে আদিবা? তুই সবার সামনে আদির গায়ে হাত তুললি। আদির মা কাছাকাছি আসতেই আদিবা চেঁচিয়ে উঠল, খবরদার কাকিমনি, আমার গায়ে হাত দিবে না। অনেক সহ্য করেছি আর না। এবার আমাকে মারলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমার গুরুজন, আমি সেটা ভুলে যেতে বাধ্য হব। তোমরা আমাকে পেয়েছোটা কি শুনি? আদিবা, তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস? কাকিমনি আমার মতো একটা মূর্খ ঘরকনে মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করো তোমরা? আমি যে অকথ্য ভাষায় গালিগালাজ করছি না, এটাই তো অনেক। যাকে কোনোদিন কোন সমাজে বের হতে দাওনি সে সামাজিক আচরণ করবে সেটা ভাবো কি করে? সব সময় আমার সাথে অন্যায় করেছো আর সহ্য করব বলতে পারো? আমিও তো মানুষ। এই 6 বছরে তো অনেক মেরেছো, আর কত? এবার আমায় মুক্তি দাও। বলেই ডুকরে কেঁদে উঠল আদিবা। আদিবাকে এর আগে এমন আচরণ করতে কখনো দেখে আদি, তাই সে বেশ অবাক হয়েছে। কি বলবে বুঝতে পারছে না। সে আদিবার দিকে ঝুঁকে বলল, চুল ধরায় কি বেশি ব্যথা পেয়েছিস? আদিবা অগ্নিঝরা কণ্ঠে জবাব দিল, না, আমার শরীর লোহা দিয়ে তৈরি, আমি কখনো ব্যথা পাই না। ব্যথা পাওয়ার মতো করে ধরিনি তো। আমি আপনার মতো ছেলে নই, তাই আমাকে কিভাবে ধরলে কতটা লাগে আপনি বুঝবেন না। আদিবা, তুই আজ আমার সাথে কি কি করেছিস আশা করি ভুলে যাসনি। আগের কথা বাদ দিলাম, এখন তুই আবার আমাকে থাপ্পড় মেরেছিস, এখনকার রাগ করার কথা। আমি কিছু বলছি না, উল্টে তুই রাগ দেখাচ্ছিস। দেখান রাগ। মানা করেছে কে? রাগ দেখান, মারুন। বাসা থেকে বের করে দিনের বেশি আর কি করবেন? যে ফোন করছিল সে কি বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার আদিত্য চৌধুরী। তারপর, আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, তারপরেও শান্তি হয়নি। কি দোষ ছিল আমার সেদিন? সারারাত ধরে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন, তারপর আপনার পরিবার আপনাকে দুটো কথা শুনিয়েছিল বলে আপনি বাসা ছেড়ে চলে গেলেন, আর তার দায় চাপলো আমার ঘাড়ে, কেন বলতে পারেন? এখন আপনি ফিরে আসলেন, যারা আপনাকে শাস্তি দিয়েছিল সবার সাথে মিলেও গেলেন, শুধু বাকি রইলাম আমি, কিন্তু কেন? সেদিন আমি একটা বারের জন্যেও প্রশ্ন করিনি কেন এমন করলেন। প্রতিবাদ কিংবা অভিযোগ কিছুই করিনি, তবুও সব দায় চাপলো আমার ঘাড়ে। তার মানে আমি কেন চলে গিয়েছিলাম সেটা তুই এতদিনেও বুঝিসনি। এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন, তাই আমাকে এত শাসন করেন, কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল। তারপরেও কেন? আর আপনি যদি আমায় ভালোবেসে থাকেন, তবুও বলছি এমন ভালোবাসা যেন কোন মেয়ের ভাগ্যে না জুটে। এ কেমন ভালোবাসা যেখানে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়? এমন ছেলেকে কেউ লাইফ পার্টনার হিসেবে চায় না। আসলে আপনি কখনো কাউকে ভালোই বাসতে পারেননি, পারবেনও না। একটু আগেই তো বলছিলি তুই নাকি আমায় ভালবাসিস। এখন বলছিস আমার মতো ছেলেকে চাস না। হ্যাঁ, আমিই বলছি। একটু আগে যেটা বলেছিলাম আবেগে বলেছিলাম, এখন যা বলছি বাস্তব বলছি। ধরুন আমি আপনাকে বিয়ে করলাম, কি হবে তখন?
আমি কোথাও গেলে আমাকে বাথরুমে আটকে রাখবেন। কেউ আমাকে ফোন করলে গায়ে হাত তুলতেও ভাববেন না। এমন জীবন গড়লে কাটানো যায় বাস্তবে সম্ভব না। আদিবা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশিই সাহস দেখাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না তোকে এত সাহস কে জোগাচ্ছে। খবরদার আমার দিকে আঙ্গুল তুলবেন না, আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কারো নেই। তাই নাকি? হ্যাঁ, তাই আমাকে কিছুক্ষণ আগে যে ফোন করেছিল সে আমার কেউ হয় না। সে আপনার বোনের প্রেমক। আমাকে ক্ষমা করো অরিন আপু, আমি আর এই অপবাদ নিতে পারছি না। আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না, আজ আমাকে সবটা বলতে হবে। আদিবার কথায় পুরোই অবাক হলো, সে দৃঢ় গলায় প্রশ্ন করল, কি বললি আবার বল। যা শুনেছেন তাই বলেছি, 6 বছর আগে আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন সেটা অরিন আপুর পছন্দের ছেলে ছিল। সেদিন আপুই আমাকে পাঠিয়েছিল তাকে বলার জন্য যে আপু তাকে ভালোবাসে। প্রথমে আমি যেতে রাজি হইনি, কিন্তু আপু আমায় বলেছিল আমি তাদের বাসায় থাকি, খাই, তাই এইটুকু প্রতিদান দেওয়া উচিত। সেই থেকে আজ পর্যন্ত প্রতিদান দিয়ে আসছি। সেদিন যখন আপনি আমায় প্রশ্ন করেছিলেন ছেলেটাকে, আমি চাইলেই উত্তর দিতে পারতাম, কিন্তু যার নুন খাই তার নিন্দা করতে পারিনি আপুকে বিপদে ফেলতে। কিন্তু আজ আপু সেই ছেলেটাকে ফেলে অন্য একজনকে বিয়ে করছে। বিয়ের ডেট ফিক্সড হয়েছে জেনে ছেলেটি ব্যাকুল হয়ে আমাকে ফোন করছে। মজার বিষয় কি বলুন তো, আমি এতদিন যার জন্য এত কষ্ট সহ্য করলাম সেই আপু সবটা জেনেও কিছু বলছে না। আজও বলছস না, সেদিনও বলেনি। আপনারা সবাই আমাকে ব্যবহার করেছেন আর করবেনই বা না কেন? যাকে নিজের মা সহ্য করতে পারে না সেখানে আপনারা কেন করবেন? যাই হোক, আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তাই আজ সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব। বলেই উল্টো ঘুরে হাঁটা দিল আদিবা, সাথে সাথে তার মা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস আদিবা? জাহান্নামে এগিয়ে দিবে। আদিবার কথা শুনে আদিত্য যেন পাথর হয়ে গেছে, কিছু বলতে পারছে না। কোন মুখেই বা বলবে? কি করে সে আদিবাকে আটকাবে? আদিবা যে বলেছে সে আদির মতো ছেলেকে চায় না। আদিবা হনহন করে হেঁটে বাইরে চলে যাচ্ছিল, পিছন থেকে আদিত্য বলল, খবরদার আদিবা, এই রাতে তুই বাইরে যাবি না। আজ আমি চলে যাব ভাইয়া, একমাত্র মৃত্যু ছাড়া এই সিদ্ধান্ত বদলাবে না। আপনি যদি আজ আমায় মারতে মারতে মেরে ফেলেন তবুও আমি এখানে আর এক মুহূর্ত থাকব না। তাছাড়া আপনি যদি আমার পিছন পিছন আসেন, আমাকে বাধা দিতে চান, আজ ট্রেনের নিচে মাথা দিব। আমি যে এক কথার মানুষ সেটা নিশ্চয়ই জানেন। বলে বেরিয়ে গেল আদিবা। আদি যেতে চেয়েছিল, কিন্তু আদিবার শেষ কথাগুলো তাকে ভাবাল, সত্যি সত্যি যদি কোন অঘটন ঘটয় বসে তাই চলবে। গল্প বেপরোয়া ভালোবাসা। লেখনীতে মনা হোসেন। দ্বিতীয়